আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। বাংলাদেশ ইনোভেশন ফোরামের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি গত 13 অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বের সর্ববৃহৎ ক্যারিয়ার ভিত্তিক ভার্চুয়াল সম্মেলন ক্যারিয়ার কনফারেন্স 2020 এর 62তম দিনে। টানা 64 দিন 64 জেলা এবং 64 আলাদা বিষয়কে কেন্দ্র করে এমন সম্মেলন দেশের ইতিহাসে তো প্রথমই, পৃথিবীতেও এমন টানা মহাযজ্ঞ নিয়ে আয়োজিত সম্মেলন এবারই প্রথম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠিত টপিক হচ্ছে Why and How Soft Skill Development for Engineering Students শরীয়তপুর জেলায়। তবে আপনারা যুক্ত হতে পারেন বাংলাদেশের 64 জেলার যেকোনো জায়গা থেকে। শুধু 64 জেলা না, বিশ্বের যেকোনো জায়গা থেকে আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগ হতে পারবেন। 2019 সালে এই সম্মেলনের প্রথম আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হয়, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে এবার পুরো আয়োজন ভার্চুয়ালভাবে করা হচ্ছে। কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আপনি কোন জেলা, দেশ কিংবা প্রতিষ্ঠান থেকে আমাদের এই আয়োজন দেখছেন। একই সাথে আমাদের এই লাইভটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সাহস যোগায় এমন সব উদ্যোগ হাতে নেওয়ার জন্য। বর্তমান চাকরির বাজার থেকে শুরু করে ব্যবসায়িক জগতে নিজেকে সুচারুরূপে গড়ে তুলতে সম্মেলনে স্কিল ডেভেলপমেন্ট, বিজনেস গ্রোথ টেকনিক, উদ্ভাবন, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, গেম ডেভেলপমেন্ট, অনলাইনের মাধ্যমে দ্বারা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা, স্পেস সায়েন্স, আইওটি, ডেটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, অ্যাফিলিয়েটেড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালদের চাকরির বাজার ও চাকরিতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সহ প্রান্তিক থেকে তৃণমূল উদ্যোক্তা নেটওয়ার্ক সম্প্রসারণের কর্মপন্থা সহ 64 আলাদা বিষয় নিয়ে সাজানো হয়েছে এই সম্মেলন। বক্তা হিসেবে দেশীয় এবং আন্তর্জাতিক বক্তা মিলে প্রায় 500-এর অধিক বরেণ্য বক্তা। সেই সাথে আমাদের থাকছে র্যাফেল ড্রতে অংশগ্রহণ করার সুযোগ। যারা র্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে চান তাদের জন্য স্ক্রিনে দেওয়া পিন কমেন্টে যেকোনো সময় একটি লিংক দেওয়া হবে, সেখানে আপনার বিস্তারিত সাবমিট করতে হবে। চলুন শুরু করা যাক আমাদের আজকের কনফারেন্স। আজকের কনফারেন্সের বিষয়বস্তু Why and How Soft Skill Development for Engineering Students। আমাদের সাথে এই পর্যায়ে উপস্থিত আছেন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ EEE and COE, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, অ্যাসোসিয়েট ডিন, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ফারিয়া, আই এম ফাইন, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? জি স্যার, আমি ভালো আছি। স্যার, আজকের আলোচনার বিষয়বস্তুর উপর আপনার একটি প্রেজেন্টেশন স্লাইড রয়েছে, তো আমরা সেটি এখন প্রেজেন্টেশনটি দেখব। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। Let me share the slides, then I will start. ওকে, আমার স্লাইড মনে ভিজিবল না? Yes sir, it's visible. ওকে, so should I start? Yes sir, you may start. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট টকে, এবং আসলে আমি বাংলাদেশ ইনোভেশন ফোরামকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা প্রোগ্রাম গত 2 মাসের বেশি ধরে চালানোর জন্য, এবং এটা আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয়। যেভাবে আমাদের ইয়াং জেনারেশনকে ওনারা 64টা ডিস্ট্রিক্ট থেকে কানেক্ট করছেন, এবং যেভাবে বিভিন্ন আমি আসলে ফলো করেছি, এবং যেভাবে বিভিন্ন রকম টপিক উপস্থাপন করেছেন বিভিন্ন বক্তারা, আশা করি এতে আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদের ফিউচার যারা লিডারশিপ, তাদের জন্য খুব বড় একটা সুযোগ সৃষ্টি হলো জানার জন্যে। এবং আজকের যে টপিকটা সেটাও আমি সেই ক্যারিয়ার কনের থিমের সাথে করেই সিলেক্ট করেছি। এটা হলো হোয়াই অ্যান্ড হাউ, অ্যাকচুয়ালি কি এবং কেন, সেটা যে সফট স্কিলটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। আর মেইনলি আমাদের ফোকাসটা হবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেহেতু আমি নিজে একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ। সো আমরা শুরুতে কিছু আমি প্রেজেন্টেশন চালাবো, যেটাতে আমি বিভিন্ন দিক নিয়ে কথা বলবো।
তারপর আমরা প্রশ্নোত্তর বা অন্যান্য ডিসকাশন, কারো কমেন্টস থাকলে সেটা নিয়েও আমরা কথা বলবো। সো আমি আবারও বাংলাদেশ ইনোভেশন ফোরামকে ধন্যবাদ জানাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এবং এই বিশাল কর্মযজ্ঞের ছোট্ট একটা অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সো আমার পরিচয় হলো এখানে, আমার এডুকেশন লেখাপড়া আসলে আমি এআইবি থেকে গ্র্যাজুয়েট। আমি 2002 সালে পাশ করেছি, ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। তারপর আমি মাস্টার্স করেছি থাইল্যান্ড থেকে 2006 সালে, এআইটি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবং আমার পিএইচডি আমি শেষ করেছি 2013 সালে জাপান থেকে, ইটস টোকিও টেক। সেটা ওয়্যারলেস কমিউনিকেশনের উপরে, সো এটা ত্রিপলির একটা ফিল্ডের উপরে। আর আমার একাডেমিক হলো, আমি 2002 সালেই আমার ইঞ্জিনিয়ারিং শেষ করে টিচার হিসেবে জয়েন করেছি। তো তখন লেকচারার ছিলাম, সেখান থেকে গত 18 বছরে শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে আমি এখন প্রফেসর, এবং ডিপার্টমেন্টে আরো আহ, দায়িত্ব হিসাবে আমি অ্যাসোসিয়েট ডিন হিসেবে আছি, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অফ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আর আমার অভিজ্ঞতা তো বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আমি 2 বছর ছিলাম, জাপানে 4 বছর ছিলাম। আর আমি পোস্ট ডক্টরাল ফেলোশিপ আমার ছিল ফেডারেশন ইউনিভার্সিটি, এটা অস্ট্রেলিয়ায়, মেলবোর্নে ছিলাম। সেখানে আমি প্রায় 1.5 বছর ছিলাম আমার পোস্ট ডক্টরালের জন্য। সো আমার শিক্ষা আসলে যে মেইনলি আমার ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে। আর এইসব সফট স্কিল বা অন্যান্য, যেটা আমি বললাম দীর্ঘদিন ধরে শিক্ষকতায় আছি, সো আমি শিখছি, এখনো শিখছি বাই ট্রেনিং, কন্ডাক্টিং, টিচিং, প্র্যাকটিসিং, রিডিং, লটস অফ থিংস অ্যাকচুয়ালি। সো এটা আমি একজন সেই শিক্ষার দিকেই আছি, প্রতিদিনই শিখছি, জানছি, এবং আজকেও আমি যতটুকু জানি ততটুকু বলবো। আর আপনাদের সাথে কথা বলার পরে হয়তো আরো নতুন করে জ্ঞান আমরা আজকে নিতে পারবো। সেটাই আসলে এই ধরনের প্রেজেন্টেশনের সার্থকতা এবং প্রয়োজনীয়তা। সো আজকের আউটলাইনে আমরা আসলে শুরুতে একটু লার্নিং ট্যাক্সোনমি নিয়ে কথা বলবো, যে শিক্ষার ডোমেইন গুলা কি কি। তারপরে বিভিন্ন স্কিল, কত ধরনের স্কিল আমাদের প্রয়োজন হয় সেটা নিয়ে একটু কথা বলবো। তারপরে সফট স্কিলে ঢুকে যাব আমরা, সফট স্কিল কি, কেন এবং কিভাবে অ্যাচিভ করতে হয় সেটা নিয়ে। আর ফাইনালি আমরা কিছু ডিসকাশন করব নিজেদের মধ্যে। সো প্রথম যে কথা সেটা হলো, এটা একটা 1997 সালের স্টাডি। সো এরা 23 বছর আগে এই স্টাডিটা, এটা প্রকাশিত হয়েছিল একটা ম্যাগাজিনে। এবং সেখানে ওনারা দুইটা কথা বলেছেন, যে কেন কোনো অর্গানাইজেশন ফেইল করে, বা কোনো অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক বা কোনো কাজ যখন কেউ একসাথে করে কেন সেটা ফেইল করে। এটার একটা কারণ হলো দা ইম্পসিবল সিনড্রোম। ইম্পসিবল সিনড্রোমটা মিনস আমরা শুরু করার আগেই বলি আমরা পারবো না। কোনো কাজ শুরু করার পূর্বেই যদি আমরা বলি যে আমরা পারবো না, তাহলে কিন্তু আমরা করলামই না, এবং ফেইল, উই উই আর ফেইলিং উইদাউট ইভেন ট্রাইং। আর দ্বিতীয়টা হলো ইগোইস্টিক প্রবলেম, নট ইনভেন্টেড হিয়ার অর নট মাই আইডিয়া। এটা হলো যেমন হয়তোবা আমি ম্যানেজার, আমার সাবঅর্ডিনেট আমাকে কোনো একটা বুদ্ধি দিল যেটা শুনতে ভালোই লাগছে, বাট আমি ম্যানেজার, আমি এটা ওর ওর কথা আমি কেন শুনবো? সো দ্যাট আইডিয়া অ্যাকচুয়ালি নট মাই আইডিয়া। তো এই ইগো প্রবলেম, এটা একটা খুব বড় ধরনের প্রবলেম। এই প্রবলেমটা হলে অর্গানাইজেশন ফেল করে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। So, দুইটাই দেখেন, দুইটা কিন্তু আমাদের ক্লাসরুমের শিক্ষা না। সো সফট স্কিল জিনিসটা কিন্তু আমরা ক্লাসরুমে খুব কমই শিখি, বই বই পড়ে বা আমাদের পরীক্ষা দিয়ে আমরা কিন্তু কমই শিখি বা জাজ করতে পারি। সফট স্কিল আমাদের কিন্তু ডেভেলপ করতে হবে নিজে নিজে, এবং এটাও কিন্তু একটা লার্নিং এর বিষয় আছে, বাট এটা নিজেকে লার্ন করতে হবে। এটা ভেরি লং জার্নি। আমাদের একটা টপিক আমি জানি না, আর টপিকটা আমি জানি, এর ভিতরে পার্থক্য কিন্তু মেবি 2-3 ঘন্টা। আমি একটা টপিক জানি না, আমি বই নামাবো, আমি বা বই বই নিব, বই পড়ে 2-3 ঘন্টা পরে আমি টপিকটা সম্পর্কে জানি। কোন একটা মেশিন আমি চালাতে পারি না, এবং সেই মেশিনটা আমি মেশিনের কাছে যাব, মেশিনের ম্যানুয়াল গুলো পড়বো, পরে মেশিনটা চালু করব, এবং আমি 2-3 ঘন্টা পরে আমি মেশিনের সম্পর্কে আমার আইডিয়া হবে। বাট আমি আমার অ্যাটিটিউড, আমার সফট স্কিল যেটা, আমার চরিত্র যেটা আমরা বলি, সেটা চেঞ্জ করা কিন্তু এত সোজা না। এটা কিন্তু আমাদের হ্যাবিট চেঞ্জ করা বা হ্যাবিচুয়াল হওয়া কোনো গুড থিং এ ইট টেক্স লং লং টাইম, এবং অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়। তো সেগুলো নিয়েই আমরা আসলে মেইনলি আজকে কথা বলবো। সো এটা আপনারা সবাই চিনেন স্টিভ জবসকে। তো উনি কি ইঞ্জিনিয়ার? উনি কিন্তু কলেজ ড্রপ আউট, এবং 76 সালে অ্যাপেল প্রতিষ্ঠা করেন, এবং 2007 সালে যখন আইফোন প্রপোজ করেন এবং ওয়ার্ল্ডে নিয়ে আসেন, পিপল অ্যাকচুয়ালি গট ক্রেজি অ্যাবাউট দিস, বিকজ দেয়ার ওয়াজ সামথিং, হি ওয়াজ সামথিং।
সো এটা কেন? এটা কি শুধুমাত্র শিক্ষা? উনি তো কলেজ ড্রপ আউটই আসলে। সো উনি তো শিক্ষা শেষও করেন নাই। তাহলে এটা কিভাবে হলো? উনি কিভাবে ওয়ার্ল্ডের এত রিনাউন্ড ইঞ্জিনিয়ার, ইঞ্জি বিকা হি এমপ্লয়েড থাউজেন্ডস মিলিয়নস অফ ইঞ্জিনিয়ার্স। হাউ? হাউ ইট ইজ হ্যাপেনিং? সো আমরা যদি দেখি ওনার ব্যাপারে ওয়ার্ল্ড কি বলেছে, অ্যাপল হোম পেজ, অ্যাপল হ্যাজ লস্ট এ ভিশনারি অ্যান্ড ক্রিয়েটিভ জিনিয়াস। সো এই ছিল ওয়ার্ড, ভিশনারি অ্যান্ড ক্রিয়েটিভ জিনিয়াস। এখানে কিন্তু বলে নাই যে বিগ ইঞ্জিনিয়ার। দেন অ্যাপল বোর্ড অফ ডিরেক্টরস ওনারা বলছেন স্টিভ বিলিয়ন্স প্যাশন অ্যান্ড এনার্জি আর দ্য সোর্স অফ কাউন্টলেস ইনোভেশন। সো প্যাশন, বিলিয়ন্স, প্যাশন অ্যান্ড এনার্জি। এখানে কিন্তু কেউ বলেন না যে ওনার ইঞ্জিনিয়ারিং নলেজ কতটুকু উনি মুখস্থ করেছেন বা কতটুকু বই পড়ে জেনেছেন, সেটা না কিন্তু। ইভেন প্রেসিডেন্ট বারাক ওবামা অলসো ওনার ব্যাপারে যে কমেন্টটা করেছেন, যে গ্রেটেস্ট আমেরিকান ইনোভেটরস অ্যান্ড ব্রেভ এনাফ টু থিঙ্ক ডিফারেন্টলি। সো ব্রেভ টু থিঙ্ক ডিফারেন্টলি। ওকে, সো এইসব কিন্তু সফট স্কিলের মধ্যেই পড়ে। সাকসেসের একটা, আমরা কাজ করতে পারি, কিন্তু সেই কাজটাকে সাকসেসফুলি করা, এর জন্য কিন্তু সফট স্কিলের প্রয়োজন আছে। যেমন আমি একটা উদাহরণ দিই। আহ, ধরুন 5 জন বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, সেম জায়গা থেকে পাশ করলো, মেবি ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি, সেম ডিপার্টমেন্ট। তো একই সাথে ছিল, বইও সেম, টিচারও সেম, সিলেবাস সেম, একসাথে পাশ, সিজিপিও কাইন্ড অফ মোরালেস সেম, সাপোজ 3.5 বা সামথিং। তো ওনারা যখন একটা কোম্পানিতে জয়েন করে, একসাথে জয়েন করলো, হয়তো বা ধরেন একসাথে জয়েন করলো, 10 বছর পরে কি ওনারা সবাই একসাথে সেম পজিশনে থাকবেন? 20 বছর পরে কি সেম পজিশনে থাকবেন? 20 বছর পরে কিন্তু 5 জনের একজন সিইও হবেন, হয়তো একজন সিটিও হবেন, একজন টপে যাবেন, বাকি কিন্তু দেখা যাচ্ছে 2 জন কিন্তু যেখানে ছিল সেখানে, 3 জন হয়তো মিড লেভেলে। সো একটা পয়েন্টে গিয়ে কিন্তু ভাগ হয়ে যায়। নলেজ সেম, ব্যাকগ্রাউন্ড সেম, সবকিছুই সেম, বাট ইন দ্য লং রান ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আউটকাম বা অ্যাচিভমেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? সেটাই আসলে সফট স্কিল, সেটাই ডিফারেন্স, দ্যাটস দ্য ডিফারেন্স। তো সেটা নিয়ে আমরা মেনলি কথা বলবো আজকে। তো এটা হলো লার্নিং। আমরা লার্নিং করে, আমরা যদি মনে করি যে আমরা জাস্ট পড়ে পড়ে শিখে ফেলবো, মুখস্থ করে ফেলবো সব, তাহলে আপনি দেখেন অনলি রিডিং আর মুখস্থ করে আসলে 10%, 2 সপ্তাহ পরে আমাদের 10% মনে থাকবে, 10%। আমি যদি 100% যেটা পড়ি, 10 পাতা যদি পড়ি, 1 পাতা মনে থাকবে, 9 পাতায় ভুলে যাব। আর হেয়ারিং বা সি ক্লাসে যদি আমরা যে প্রেজেন্টেশন এটা দেখলেন, হয়তো বা 30%, 2 সপ্তাহ পরে 30% মনে থাকবে। যদি আপনারা শুনেন এবং দেখেন, হয়তো বা 50% মনে থাকবে। বাট যখন করা শুরু করেন, নিজেরা প্র্যাকটিস শুরু করেন বা ডু ইট, ইউ উইল বি রিমেম্বারিং 90% অফ দিস হোয়েন ইউ সে এন্ড ডু ইট। সো এটা কিন্তু সব ক্ষেত্রেই ট্রু। এটা আমাদের নলেজের ক্ষেত্রে ট্রু, এটা আমাদের স্কিলস এর ক্ষেত্রে ট্রু। আমাকে কিন্তু স্কিল প্র্যাকটিস করতে হবে। আমি শুধু বই পড়ে পড়ে, আমি আরেকজনের জীবনী পড়ে সব শিখে ফেলবো এবং সেভাবে আমার ক্যারেক্টারিস্টিক ডেভেলপ হয়ে যাবে, তা না। আমাকে কিন্তু বাস্তব জীবনে এটা প্র্যাকটিস করতে হবে। এবং সফট স্কিলের ব্যাপারটা হলো, এটা লং টাইম লাগে, অনেক সময় লাগে, অনেক দিন ধরে এটা নিজেকে তৈরি করতে হয়। সো আমি যে বললাম 3টা লার্নিং ডোমেইন। লার্নিং ডোমেইন যে কোনো ফিল্ডে লার্নিং ডোমেইন হলো কগনিটিভ, এটা হলো নলেজ। সাইকোমোটর, সেটা হলো আমাদের স্কিল, টেকনিক্যাল স্কিল। যেমন আমি কোন একটা মেশিন সম্পর্কে জানি, বই পড়ে জানলাম, এটা হলো আমার নলেজ। আমি মেশিনটা চালাতে পারি, সেটা হলো আমার স্কিল। আর 3 নাম্বার, মোস্ট আন্ডার রেটেড বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ এফেক্টিভ, দ্য হার্ট। আমি কিভাবে আমাকে তৈরি করেছে, আমার ফিলিংস, আমার ইন্টারেস্ট, আমার অ্যাটিটিউড, সেগুলো কি, আমার মোটিভেশন কি, সেটাই কিন্তু আমাকে ও সামনের দিকে নিয়ে যাবে। সো নলেজ অ্যান্ড স্কিল ইজ ইম্পর্টেন্ট, বাট ওইটাকে কমপ্লিমেন্ট করতে হবে আমার অ্যাটিটিউড দিয়ে। ইভেন একটা কথাই আছে ইঞ্জিনিয়ারিং এ, যে আমার স্কিলস আমাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাবে। আমি যে নলেজ জানি বা আমার যে স্কিল আছে, সেটা সিভিতে আমি লিখবো, সেটা দেখে ইন্টারভিউ বোর্ডে ওনারা আমাকে ডাকবেন। কিন্তু ইন্টারভিউ বোর্ডে আর নলেজ আর স্কিলের আসলে তেমন কাজ হয় না। সেখানে আমার এফেক্টিভ ডোমেন, আমার অ্যাটিটিউড দেখে ওনারা আমাকে রিক্রুট করবেন। সো সেখানেই কিন্তু দ্যাট ইজ দ্য সফট স্কিল। ওনারা প্রসপেক্ট দেখবেন, ওনারা অ্যাবিলিটি দেখবেন। যেটা আমি বললাম যে নলেজ কিন্তু শিখে ফেলা যায়, সময় লাগে না।
2-3 ঘন্টার মধ্যে শিখে ফেলা যায়, বাট অ্যাটিটিউড এত সহজে চেঞ্জ করা যায় না। সো নলেজ, এই ওয়েবস্টার ডিকশনারিতে নলেজের যে ডেফিনেশন সেটা হলো দ্য কন্ডিশন অফ নোয়িং সামথিং উইথ ফ্যামিলিয়ারিটি গেইন থ্রু এক্সপিরিয়েন্স অর অ্যাসোসিয়েশন। আমরা বই পড়ে বা ফিল করে আমরা কিছু শিখে ফেলা। তো এটা আমরা নর্মালি ক্লাসরুমে আমাদের যে শিক্ষা, আমরা যে ছোটবেলা থেকে যে শিক্ষা শিখে আসছি, এর বেশিরভাগই আসলে নলেজ বেসড। আমাদের ক্লাসরুমে শিক্ষকরা যে শিখাচ্ছেন বেশিরভাগই কিন্তু নলেজ, এবং উনারা যে পরীক্ষা নিচ্ছেন সেগুলোও কিন্তু আমাদের নলেজেরই পরীক্ষা। আমি কতটুকু জ্ঞান অর্জন করলাম, জ্ঞান, নলেজের বাংলা যেটা জ্ঞান, কতটুকু জ্ঞান অর্জন করলাম সেটা। সো নলেজটা অবশ্যই জাস্টিফাইড ট্রু এন্ড বিলিভড। সো কোনো একটা পাবলিশড এবং গুড বই থেকে হলে ভালো। আমাদেরকে বিশ্বাসযোগ্য কোনো বই থেকে নলেজটা নিতে হবে, বা বিশ্বাসযোগ্য সোর্স থেকে নলেজটা নিতে হবে। আর যদি আমরা স্কিলস বলি, সাইকোমোটর যেটা দ্বিতীয় যেটা, তো স্কিল অ্যাকচুয়ালি দুই ভাগে বিভক্ত। একটা হলো আমাদের স্পেসিফিক স্কিল, ওইটাকেই বলে আসলে হার্ড স্কিল। সো একটা সার্টেন জবের জন্য হার্ড স্কিল, যেমন মেশিন চালানো বা কোনো একটা কাজ করা, কার্পেন্ট্রি করা বা কোনো একটা কাজ করার জন্য, সেটা হলো আমাদের হার্ড স্কিল। আর তো এটা আমরা ল্যাবরেটরিতে আমাদের মেশিন হ্যান্ডেল করে হ্যান্ডস অন প্রজেক্ট দ্বারা আমরা এটা অ্যাচিভ করতে পারি। আর সফট স্কিলটা আমরা নেক্সট স্লাইডে বলবো। সো ব্রডলি যদি আমরা স্কিলকে ক্লাসিফাইড করি, স্কিলের জন্য স্কিল ডেভেলপের পার্ট হলো অ্যাকচুয়ালি নলেজ এবং স্কিল, দুইটা মিলেই আসলে পার্ট। সো এখানে যদি আমরা ব্রডলি ক্লাসিফাই করি তাহলে ইঞ্জিনিয়ার্স, টেকনোলজিস্ট আর টেকনিশিয়ান, এটা হলো ওয়ার্ল্ডে মোটামুটি তিনটা কমন টার্ম অর নোন টার্ম। সো ইঞ্জিনিয়ার্স তার নর্মালি 4 বছরের ডিগ্রির পর ইঞ্জিনিয়ার্স হয়, এবং ডেপথ অফ নলেজের উপরে বেস করেই আসলে এই তিনটা ক্যাটাগরি। সো ইঞ্জিনিয়ার্সদের থিওরিটিক্যাল নলেজ, দ্যাট মিন নলেজ এবং স্কিল অনেক বেশি হতে হবে, ডেপথ খুব ভালো থাকতে হবে। আর টেকনোলজিস্টদের যেটা, সেটাতে ডেপথ অফ নলেজ একটু কম হয়, বাট স্কিলস বেশি হতে হবে। যেমন আমি মেশিনের সম্পর্কে হয়তো খুব বেশি জানবো না, বাট আমি মেশিনটা চালানো ভালো মতো জানবো সেটা। আর টেকনিশিয়ানদের আসলে যেটা হয় যে নলেজ, ওই যে নলেজ পার্টটা কম হয়, স্কিল পার্টটা অনেক বেশি হয়। তো ইঞ্জিনিয়ারিং এ কিন্তু আমাদের নলেজ এবং স্কিল দুইটাকে ব্লেন্ড করতে হবে। যদি আমরা ডেপথ না থাকে আমাদের নলেজে, একটা মেশিনের যদি থিওরি গুলো আমরা না জানি, তাহলে কিন্তু আমরা গুড ইঞ্জিনিয়ার হতে পারবো না। ওকে, সো হার্ড স্কিল এবং যে নলেজ, এই দুইটা মিলে আমাদেরকে ইঞ্জিনিয়ার নিয়ে যাবে, ইঞ্জিনিয়ার ডিগ্রি কিন্তু আমাদের হয়ে যাবে। তো থার্ড যেটা বললাম অ্যাটিটিউড, যা সফট স্কিল যেটা, সেটা কিন্তু আমাদের কাজে লাগা শুরু হবে যেদিন থেকে আমরা জবে শুরু করি, বা যখন আমরা জব সার্চ করতেছি তখন আমাদের এটা কাজে আসবে। সো বেসিক স্কিলস আমরা অলরেডি জানি যে বিভিন্ন লেভেল স্কিলস এন্ড আদার স্কিলস, সেটা হলো বেসিক স্কিলস। আবার আর যদি লাইফ স্কিল বলি, এটা আমাদের সবারই আছে। সেটা হলো যে আমাদের পার্সোনাল অ্যাফেয়ার্স, যেটা ক্যারিয়ার প্ল্যানিং, ডেইলি লিভিং, হোম লাইফ, হাউজিং, মানি ম্যানেজমেন্ট, দেন প্যারেন্টিং, সো মেনি থিংস আর দেয়ার ফর জেন্ডার, ডিফারেন্ট জেন্ডার, ডিফারেন্ট কাইন্ড অফ থিঙ্কিং। এগুলো আমাদের লাইফ স্কিল, এটা আমরা সবাই অলরেডি আমাদের মধ্যে আছে। আর পিপল এন্ড সোশ্যাল স্কিল, এটাও আমাদের, আমরা সোশ্যাল বিং, অলরেডি ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি, আমরা সোশ্যাল বিং। So communicate effectively with people in a friendly way, especially in business also. That is the people skill. Or interaction and communication with others is the social and networking. So এটাও আমাদের একটা স্কিলের অংশ, পিপল স্কিল এন্ড সোশ্যাল স্কিল। আর যদি স্পেসিফিক সফট স্কিলে আমরা আসি, এটা হলো পার্সোনাল অ্যাট্রিবিউটস। আহ এটা এনহ্যান্স অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ইন্টারাকশনস, জব পারফরমেন্স অ্যান্ড ক্যারিয়ার প্রসপেক্ট। এটা কিন্তু মেইনলি ক্যারিয়ারের সাথে। ইভেন একজন সোশ্যাল পিপল মে বি ভেরি গুড ইন সোসাইটি, ভেরি গুড উইথ ফ্রেন্ডস, বাট জবে হয়তো বেশি ভালো করছে না, বিকজ অফ ল্যাকিং অফ দ্য সফট স্কিল। সো এটা হার্ড স্কিল না। আমি আগেই যেটা বললাম, হার্ড স্কিল হলো মেশিনটা চালাতে শেখা, বাট একটা কঠিন মেশিন, একটা কঠিন কাজ, সেটা আমি শিখবো, আমি গিয়ে কঠিন কাজটায় নামবো, এবং কাজটা আমি শেষ করার জন্য চেষ্টা করে যাব, যতই ফেল করে আমি বারে বারে চেষ্টা করে যাব, সেটা হলো সফট স্কিল, সেই চেষ্টাটা সফট স্কিল। এবং আলটিমেটলি যখন আমি কাজটা শিখে ফেলবো, তখন আমার হার্ড স্কিল আর্ন করলাম। এটা একটা ডিফারেন্ট, আমাদের সফটওয়্যার হার্ডওয়্যার মতোই কথাটা আসলে। যদি আমার কাছে একটা কম্পিউটার থাকে, কোনো সফটওয়্যার না থাকে, উইন্ডোজ না থাকে, বা যদি আমার অন্যান্য যে অপারেটিং সিস্টেম কোনোটাই যদি না থাকে, কম্পিউটারটা ইউজলেস, আমার কাছে কোনো কাজে লাগবে না হার্ড স্কিলটা। আবার যদি শুধু সফটওয়্যারের সিডিটা আমার কাছে থাকে, কোনো কম্পিউটার না থাকে, তখন আমার সফটওয়্যারটা কোনো কাজে লাগবে না। সো দুইটাই আসলে ব্ল্যান্ড টুগেদার। যদি আমাদের দুইটাতেই ঠিকমতো আমরা মাস্টার হতে না পারি, তাহলে কিন্তু উইল বি সাফারিং। সো এটা এটার অ্যাবিলিটি টু ইন্টারাক্ট, আমাদের
হার্ড স্কিল হলো আমি কাজটা পারি কি পারি না, আর সফট স্কিলটা হলো অ্যাবিলিটি, আমি কাজটা করতে চাচ্ছি কি চাচ্ছি না, আমার অ্যাটিটিউড, আমার অ্যাবিলিটি, or আমি অ্যাবিলিটি টু ইন্টারাক্ট ইফেক্টিভলি উইথ co-workers, customers, stakeholders, in workplace, in personal life, everywhere. সো সেটা হলো সফট স্কিল। সো এটাকে যদি আমরা একটু আরো মোর পয়েন্ট আকারে বলি, তাহলে এটা একটা প্রথম একটা কথা আসে যে ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স কোয়েশ্চেন। সো ইমোশনাল স্টেবিলিটি, এটা খুব ইম্পর্টেন্ট একজন ইঞ্জিনিয়ারের জন্য। দেন ক্লাস্টার অফ পার্সোনালিটি ট্রেটস, অ্যাটিটিউড, এটাই হলো অ্যাটিটিউড, আমার পার্সোনালিটি। সো আমরা এটা নিয়ে ডিটেল কথা বলবো নেক্সট স্লাইডে। এবং সোশ্যাল গ্রেসেস, কমিউনিকেশন, কোন কোন ল্যাঙ্গুয়েজ, পার্সোনাল হ্যাবিটস, ফ্রেন্ডলিনেস, অপটিমিজম, লটস অফ থিংস, এগুলো সবই সফট স্কিলের মধ্যে পড়ে। এবং সফট স্কিল কমপ্লিমেন্ট দ্য হার্ড স্কিল, সো এটা কিন্তু কমপ্লিমেন্ট, দুইটাই প্রয়োজন। আমাদের কিন্তু পার্সনের আইকিউ ডেভেলপ করার জন্য সফট স্কিলটা প্রয়োজন। অ্যান্ড এটা যে কোনো জবই আমাদের, এটা আসলে অকুপেশনাল রিকোয়ারমেন্ট বলা যায় সফট স্কিলটা। সফট স্কিল যদি প্রসপেক্ট যদি না থাকে, তাহলে আসলে কোনো কোম্পানি হায়ার করবে না। আর ওই যে যেটা বললাম পার্সোনাল ট্রেটস, যেটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেটাকেই বলে অ্যাটিটিউড। সো অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড হলো একটা সাইকোলজিক্যাল রেসপন্স টু পিপল। আমরা কিন্তু অনেক সময় অ্যাটিটিউডটাকে ব্যাড ওয়ার্ড হিসেবে ব্যবহার করি। অ্যাটিটিউড অ্যাকচুয়ালি ইজ নট এ ব্যাড ওয়ার্ড, ইট ইজ এ পজিটিভ অ্যাটিটিউড আর নেগেটিভ অ্যাটিটিউড। সো পজিটিভ অ্যাটিটিউড অ্যাকচুয়ালি ইজ কোভেটেড, সবাই চায়। সো আমরা সাইকোলজিক্যালি, ইমোশনালি আমরা কিভাবে মানুষ, সোসাইটি এবং অবজেক্টস এর প্রতি আমরা কিভাবে বিহেভ করি, সেটাই হলো আমাদের অ্যাটিটিউড। সো ডিফারেন্ট পিপল রিয়েক্ট ডিফারেন্টলি, ইভেন সেম পিপল আন্ডার ডিফারেন্ট সার্কামস্টেন্সেস বিহেভ ডিফারেন্টলি ইন ডিফারেন্ট সিচুয়েশন। সো আমরা কোন একটা সিচুয়েশনে কিভাবে রিয়েক্ট করি, সেটাই আসলে আমাদের অ্যাটিটিউড। আমি যেটা বললাম আগেই, যে কঠিন একটা কাজ, কোন একটা কোম্পানি, সাপোজ যে বললাম 5 জন বন্ধু জয়েন করলো, দেখা গেল কোম্পানির 2 বছরের মাথায় এমন একটা কাজ এলো, যেই কাজটা খুব কঠিন। তো দেখা গেল 3 জন আগেই বললো আমরা এটা করব না, আমরা পারবো না, আমরা এটা করতে চাই না। এবং বাট 2 জন বললো না, আমরা এটা করি, চেষ্টা করি। তো নেমে গেল এবং সফল হলো হয়তো। তাহলে এই 2 জন কিন্তু বাকি 3 জনের থেকে এগিয়ে গেল। এই যে শুরু হলো, এটাই অ্যাটিটিউড, দ্যাট ইজ হোয়াট অ্যাটিটিউড ইজ। সো অ্যাটিটিউড শুনতে খুব ছোট মনে হয়, বাট এটাই আসলে বড় পার্থক্যটা। অ্যান্ড ইটস ইউর অ্যাটিটিউড দ্যাট ডিটারমাইন্স ইউর অ্যালটিটিউড। সো আমরা কত উপরে যাব, অ্যাটিটিউডই সেটা ডিটারমাইন করে। সো অ্যাটিটিউড টাইপস, যেটা পার্সোনাল ট্রেটস, যেটা অপটিমিজম, and then pessimism is also one of the attitude, bad attitude as a matter of fact. Then confidence, independence, happy, honest, decisive, reliable. So many words are there. So many words are there. Respectful to others, loyal, loyalty, humble, and smiling, happy, smiley. So these are actually all positive attitude. Even you will see, you will see in your life also, maybe you know in your life also, some people, no matter how pressure, under pressure they are, যতই প্রেশার হোক, ইউ উইল সি a স্মাইল অন দেয়ার ফেস। সো এই ধরনের লোকগুলা কিন্তু আলটিমেটলি সফল হয়। উনি কিন্তু হাসি মুখে কাজটা করে দিবে। সো এটা কিন্তু অনেক দূর যায়। একটা ছোট্ট হাসি, একটা ছোট্ট স্মাইল কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে, 2 জন মানুষের মধ্যে বরফ গলিয়ে ফেলতে পারে। সো এটাও কিন্তু একটা অ্যাটিটিউডের বিষয়। আমার রাগ হতে পারে, আমি টায়ার্ড হতে পারি, কিন্তু আমি যদি হাসি মুখে কাজ করি, মানুষের সাথে রেসপেক্টফুলি কথা বলি, এটা কিন্তু অনেক দূর নিয়ে যাবে। ইমোশনকে কন্ট্রোল করা, সেটাও কিন্তু একটা সফট স্কিলের অংশ। সো হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ ডু, অ্যান্ড হোয়াট ইউ ফিল, তিনটাই। আমি কি থিঙ্ক করি, এটা কিন্তু থিঙ্কিং কিন্তু এক্সট্রিমলি অফ ইউর ওন। মানে আমরা থিঙ্কিং কিন্তু আর কেউ এটার সাথে যুক্ত না। আমি কি করি সেটা মানুষ দেখতে পারে, কিন্তু আমি কি ভাবছি সেটা কিন্তু মানুষ দেখতে পারে না। এবং সেই ভাবনাটাকেও কিন্তু কন্ট্রোল করা, সেটাও কিন্তু সফট স্কিলের অংশ। আমি কিভাবে ভাববো, আমি কি ভাববো, সেটাও কিন্তু একটা অ্যাটিটিউড। সো এবং আমরা কি ফিল করি, আমাদের ইমোশনালি আমরা কিভাবে আমরা ফিল করি, কোন একটা জিনিসকে অ্যাকসেপ্ট করি বা রিজেক্ট করি, সেটাও আমাদের অ্যাটিটিউডের অংশ। সো নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স ফর্ম অর অ্যাটিটিউড অ্যালং উইথ অ্যাজাম্পশনস এন্ড বিলিভস। সো আমি কি বিশ্বাস করি, সেটাও আসলে আমার অ্যাটিটিউডের অংশ। সো অ্যাটিটিউডের সাথে আমার নলেজ রিলেটেড, আমার এক্সপিরিয়েন্স রিলেটেড, আমার স্কিলস রিলেটেড, সাথে সাথে আমার বিশ্বাস এবং আমার ধারণাও রিলেটেড। সবকিছুই কিন্তু অ্যাটিটিউডের অংশ। সো ফাইনালি দ্য পারফরমেন্স,
যেটা সেটা নির্ভর করে আমাদের অ্যাবিলিটি এবং অ্যাটিটিউডের উপর, অ্যান্ড এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর। সো অ্যাবিলিটি হলো আমাদের নলেজ এবং টেকনিক্যাল স্কিলস এর সাথে আমাদের হার্ড স্কিল যেটা, সেটা হলো আমাদের অ্যাবিলিটি। আর অ্যাটিটিউড হলো আমাদের প্রফেশনাল কন্ডাক্ট, আমাদের বিহেভিয়ার, আমাদের চিন্তা ভাবনা, সেটা হলো আমাদের অ্যাটিটিউড। এবং এই দুইটার মিলিত ভাবেই কিন্তু আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস হয়, আমাদের পারফরমেন্স আমাদের সামনে নিয়ে যাবে। সো ইঞ্জিনিয়ারিং মিথ যেটা আমরা বলি, আমরা মনে করি যে আমি শুধু ভালো কাজ করে যাব এবং কোম্পানি আমাকে দেখবে, ইভেন আমাকে সারা জীবন ধরে রাখবে, তা না। এটা কিন্তু তা না। তো আমরা কি জানি সেটা না, মেইনলি আমরা কিভাবে জানি, কাকে জানি, সেটা মোর ইম্পর্টেন্ট হেয়ার। সো আমার এবং ক্যারিয়ার প্ল্যানিং, তো আমার ক্যারিয়ার প্ল্যানিং কিন্তু আমার ম্যানেজার করে দিবে না। ইভেন ম্যানেজারের চেয়ারে আমি একদিন বসবো। সো সেই চেয়ারে বসতে হলে ম্যানেজার তো এত সহজে আমাকে রাস্তা দিবে না, আমাকে সেটা অর্জন করে নিতে হবে। সো পারফরমেন্স রিভিউ যে একটা রিপোর্ট, সেটা আসলে কয়জন পড়ে? তো এটা হলো আমাকে কাজ যখন সুযোগ আসবে, হাই ভিজিবিলিটি এরিয়া, কঠিন যে এরিয়া, সেই এরিয়াতে যদি কাজ করার জন্য নিজেকে আমি প্রস্তুত করতে পারি, তাহলেই আসলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। সো আমাকে কেউ আমার ক্যারিয়ার গোল দিবে না, আমাকে এটা নিজেকে বানিয়ে নিতে হবে। আমাকে আমার নিজের কন্ট্রোল, নিজের ডেস্টিনি নিজেকেই কন্ট্রোল করতে হবে। তো এগুলা কিন্তু সবই আমাদের প্র্যাকটিসের অংশ। আর যদি আমরা কম্পিটেন্স আসি, সবগুলোর মিলিত ভাবেই কিন্তু কম্পিটেন্স। সো কোন একজন ইঞ্জিনিয়ার নলেজেবল হতে পারে, স্কিলফুল হতে পারে, উইথ গুড অ্যাটিটিউড হতে পারে। যদি সবগুলোর কম্বিনেশন যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কম্পিটেন্ট বলবো না। সো যদি প্রফেশনাল কম্পিটেন্স বলি আমরা, তাহলে নলেজ, স্কিলস এবং ভ্যালুজ, অ্যাটিটিউড, তিনোটাই থাকতে হবে। এবং এটা কিন্তু স্পেসিফিক টাস্কের জন্য না। যখন একজন ইঞ্জিনিয়ারকে কম্পিটেন্ট ইঞ্জিনিয়ার বলা হয়, সেই ইঞ্জিনিয়ার হয়ে যায় জেনারেল। So engineers must be competent throughout their working life by virtue of their education, training and experience. So যতটা এক্সপিরিয়েন্স বাড়বে, যতটাই ভার্চুয়াস হবে, ততই কিন্তু ইঞ্জিনিয়াররা কম্পিটেন্ট হবে। তো আমরা যদি সেই প্রথমে কগনিটিভ, সাইকোমোটর, এফেক্টিভ ডোমেইনে যাই, কগনিটিভ হলো নলেজ, সাইকোমোটর হলো স্কিল, হার্ড স্কিল, আর এফেক্টিভ হলো আমাদের অ্যাটিটিউড, আমাদের কি ফিল করি, তাহলে আমাদের কিন্তু কম্পিটেন্ট জোনটা এই জায়গাটা। সো ভেরি ন্যারো জোন, যেখানে আমাদের আহ, পর্যাপ্ত পরিমাণ নলেজ থাকবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ হার্ড স্কিল থাকবে, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ অ্যাটিটিউড থাকবে, সফট স্কিল থাকবে। এই তিনটা মিলেই যখন আমাদের কাছে তিনটার কম্বিনেশন যখন আসবে, তখনই আমরা একজন কম্পিটেন্ট ইঞ্জিনিয়ার হব। সো এটা আমরা এখানেও দেখতে পারি, আবার এটা একটা সামারি টাইপের, যে কি কি স্কিলস ইঞ্জিনিয়ারদের জন্য প্রয়োজন। সো হার্ড স্কিল হলো টেকনিক্যাল, কম্পিউটেশন, ডিজাইন, মডেলিং, এটা। বাকিগুলো সবই কিন্তু সফট স্কিল, কমিউনিকেশন বলি, প্রফেশনালিজম বলি, এথিক্যাল অ্যান্ড সোসাইটাল বলি, সবই কিন্তু সফট স্কিল। সো ওরাল, রিটেন কমিউনিকেশন, লাইফ লং লার্নিং, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, এথিক্যাল, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এগুলো সবই কিন্তু সফট স্কিলের অংশ। তো একজন ইঞ্জিনিয়ারের যে আমরা যদি দেখি এখানে লিস্টটা যদি দেখি, 75%ই কিন্তু সফট স্কিল, 25% হার্ড স্কিল। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য সফট স্কিল। সো এটা একটা ম্যাগাজিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, এই যে আমি, তো এখানে 60টা সফট স্কিল, এটা তো কভার পেজ, এটা 2013 or সামটাইম, তখনকার একটা কভার পেজ। তো এখানে 60টা সফট স্কিলস টু অ্যাডভান্স ইউর ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার। তো নাম্বার 1 ই কমিউনিকেশন, দেন প্রেজেন্টেশন, দেন সেলফ কনফিডেন্স, দেন হিউমিলিটি, দেন রেজিলিয়েন্স, এমপ্যাথি অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। তো এখানে কিন্তু নলেজ কোথায়? নলেজ কিন্তু ইনহেরেন্ট। যদি আমার নলেজ থাকে, যদি আমার হার্ড স্কিল থাকে, তাহলে কিন্তু আমার 3 নম্বর সেলফ কনফিডেন্স আসবে। আমি যদি কিছু না জানি, নলেজ অ্যাচিভ না করি, আমার কিন্তু কনফিডেন্স আসবে না, আমার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ হবে না। ইভেন ভেরি অর্ডিনারি আইডিয়া উইথ এ ভেরি গুড প্রেজেন্টেশন এক্সট্রাঅর্ডিনারি হয়ে যেতে পারে। বাট খুব নোভেল আইডিয়া, এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া, খুব সাদামাটা প্রেজেন্টেশনের জন্য পিপল রিজেক্ট করে ফেলতে পারে। সো দ্যাটস ইটস সো মাচ ইম্পর্টেন্ট। আমরা যেটা করি, আমরা যখন শিক্ষকরা এবং শিক্ষার্থী সবাই যেটা করি, আমরা আমাদের সকল ফোকাস দিয়ে দিই আসলে আহ, শিক্ষার প্রতি, যে দ্যাট মিন নলেজের প্রতি, জ্ঞান অর্জন করার প্রতি। কিন্তু আমরা অনেক সময় এই সফট স্কিলটাকে আমরা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন আমরা ইন্ডাস্ট্রিতে যাই, আমরা দেখি যে আসলে জ্ঞান অর্জন থেকেও আমাদের সফট স্কিল গুলো ডেভেলপ করা বেশি জরুরি।
এবং তখন অনেক দেরি হয়ে যায়। আমি আবারও বলছি, জ্ঞান অর্জন করা কিন্তু জাস্ট ফিউ আওয়ার্স এর বিষয়। আমি একটা জিনিস পারি না, আমি বই নিলাম, আমি শিখে ফেললাম। কিন্তু আমার কমিউনিকেশন স্কিল, কিভাবে কমিউনিকেট করতে হবে, অনেক দিনের প্র্যাকটিস লাগবে। কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করতে হবে, অনেক দিনের প্র্যাকটিস লাগবে। হিউমিলিটি, হিউমিলিটি কিভাবে মানুষের, বা এমপ্যাথি, মানুষকে কিভাবে এমপ্যাথি হইতে হবে। সিম্প্যাথি না কিন্তু, এমপ্যাথি এন্ড সিম্প্যাথি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড। সো এমপ্যাথি মিন্স আরেকজনের প্রয়োজনের প্রতি আমার যে ফিলিংসটা, সেটা হলো এমপ্যাথি। তো সেটা আমাকে বুঝতে হবে। তো এই হলো 7টা সফট স্কিল যেটা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবে। সো এটা যদি আমরা একটা কম্পারিজন দেখি, এটা একজন ইন্ডিয়ান প্রফেসর আইআইটি মাদ্রাজের, উনি একটা খুব সুন্দরভাবে সামারাইজ করেছেন এখানে, যে 21 শতাব্দীর আগে আর পরে, এখন বর্তমানে যে ইঞ্জিনিয়ারিং এর যে রিকোয়ারমেন্টটা, সেটা সেটা উনি খুব সুন্দরভাবে এখানে প্রকাশ করেছেন। যেমন ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারদের রিকোয়ারমেন্ট ছিল যে প্রবলেম সলভিং, অ্যানালাইটিক্যাল স্কিলস, কমিউনিকেশন স্কিলস, ওরাল রিটেল গ্রাফিক, দেন অ্যাবিলিটি টু রিলেট টু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস, অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলস, ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, ডিজাইন অ্যান্ড ডিসিপ্লিন। সো এটা ছিল আমাদের আগের ইঞ্জিনিয়ারদের যে রিকোয়ারমেন্ট। বাট 21 শতকে এসে এখন কিন্তু এই যে ওয়ার্ডটা দেখেন, লার্নাবিলিটি, লার্নিং টু লার্ন, নিজে নিজে শিক্ষাটা, নিজে নিজে শিখতে পারি কিনা, এটা হলো সেই অ্যাবিলিটিটা। কতটুকু শিখলাম সেটা না, আমি শিখতে পারি কিনা, শিখতে জানি কিনা, সেটা। লাইফ লং লার্নিং, সবসময় আমি শিখছি কিনা, নিজে নিজে শিখছি কিনা, সেটা হলো সেটা। অ্যাবিলিটি টু মাস্টার নলেজ ফ্রম নেইবারিং ডিসিপ্লিনস, অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে সম্পর্কে আমার কি আইডিয়া। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানেই আমি শুধু মেশিন এবং পাওয়ার নিয়ে কথা বলবো, ইভেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি কোনো আইডিয়া নেব না, তাহলে কিন্তু আমি পিছনে পড়ে যাব। সো এটা কিন্তু 21 শতকের চ্যালেঞ্জে চলে আসলো। তো টিম ওয়ার্ক, কিভাবে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স হয়তো, কিন্তু টিমে ভালো না, সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে আমাদের কিভাবে ইনোভেশন, তারপরে ইন্টারন্যাশনালি আউটলুক, আইটির ব্যবহার। আগে হয়তো ইঞ্জিনিয়াররা কাগজে কলমে করতো, আইটি নিয়ে এত চিন্তা ছিল না। বাট এখন আসলে কোনো ইঞ্জিনিয়ার যদি আইটিতে ভালো না হয়, তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে সার্ভাইভ করা। তারপরে অন্যান্য যে ট্রেডিশনাল ডিসিপ্লিনের সাথে কিভাবে ইন্টিগ্রেট করবে। আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমার এথিক্স, আমার সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রতি আমার কমিটমেন্ট, এগুলা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট, যেটা আগে ছিল না। তো এই জিনিসগুলা কিন্তু আমাকে লার্ন করে যেতে হবে। এই জিনিসগুলো আমাকে লার্ন করতে হবে আমার স্টুডেন্ট লাইফে, যেন আমার যখন আমি ক্যারিয়ারে প্রবেশ করি, তারা বুঝতে পারেন যে আমার এই প্রসপেক্ট আছে এবং আমি এগুলোকে কাজে লাগাতে পারি। যদি আমি মনে করি না চাকরিতে ঢুকে আমি শিখবো, দেন ইট উইল বি টু লেট। এটাও একটা সেম থিং, জাস্ট একটা স্টাডি। একটা লেফট সাইডে যেটা, সেটা হলো 2002 এর একটা স্টাডি, যে চাকরি দেওয়ার সময় এমপ্লয়াররা কি কি দেখে, ওনার একটা গ্রেডিং করেছেন। তো এখানে আমরা দেখতেছি যে কমিউনিকেশন, অনেস্টি, ইন্টিগ্রিটি, টিম ওয়ার্ক, সবকিছু। আর দেখেন জিপিএল শেষ থেকে 4 নম্বরটা, দ্যাট মিনস আমার নলেজ বা যে জিপিএ নিয়ে আমরা এত টেন্সড, সেই জিপিএ শেষ থেকে 4 নম্বরটা। উপরে কিন্তু সবগুলা কিন্তু হায়ার র্যাঙ্কিং যেটা, সেটা কিন্তু কমিউনিকেশন, অনেস্টি, টিম ওয়ার্ক, ইন্টারপার্সোনাল স্কিল, মোটিভেশন, এটা। তাও এই স্টাডিটা 2002 সালে। আর 2014 সালে যে ডান দিকে যে ব্লু কালারের স্টাডিটা, সেটা 2014 সালে, এটাও এমপ্লয়ারদের একটা র্যাঙ্কিং। এখানে অ্যাবিলিটি, এখানে কিন্তু চলে আসছে অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম। ওখানে ছিল টিম ওয়ার্ক, এখানে হলো অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম, অ্যাবিলিটি টু মেক ডিসিশনস এন্ড সলভ প্রবলেম, অ্যাবিলিটি টু প্ল্যান অর্গানাইজ, অ্যাবিলিটি টু অবটেইন এন্ড প্রসেস ইনফরমেশন। স্টিল সেই আমার সফট স্কিল গুলা কিভাবে আমি টিমে কাজ করি, কিভাবে আমি কমিউনিকেট করি, কিভাবে আমি ইনফরমেশন প্রসেস করি, এ, সবগুলোই এবং টেকনিক্যাল নলেজ অন জব, এখানেও দেখেন শেষ থেকে 4 নম্বর, 4.01 স্কোর, 4.01। হায়ার এজ আমার টিম ও স্ট্রাকচারে কাজ করার অভিজ্ঞতাটাও, কাজ করার প্রসপেক্ট হলো 4.55। সো সফট স্কিল কিন্তু আগে, সফট স্কিল কিন্তু দেখতেছে, এমপ্লয়াররাও দেখতেছে আগে এখন। সো আমরা যদি এখন ব্রডলি যদি ক্লাসিফাই করি সফট স্কিলকে, তাহলে আহ, তিনটা স্টেটে আসে। সেটা হলো লিডারশিপ, দ্যাট মিনস মেন্টরিং, ডিসিশন মেকিং, ডেলিগেশন এন্ড মোটিভেটিং।
Then the teamwork, leadership, group work and collaboration, and networking, effective communication, self confidence and network building. সো এই তিনটারও যেখানে আমরা যখন আমরা নিজেদেরকে কম্পিটেন্স জোনে যদি নিতে চাই তাহলে তিনোটারই মাস্টার হতে হবে আমাদেরকে। সো লিডারশিপ, মেন্টরিং করা এবং মোটিভেট করা, এটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে টিম প্লেয়ার হতে হবে, টিমে কন্ট্রিবিউট করা জানতে হবে, এবং আমাদেরকে নেটওয়ার্কিং জানতে হবে, ইফেক্টিভ কমিউনিকেশন, নট অনলি কমিউনিকেশন, ইট ইজ ইফেক্টিভ কমিউনিকেশন, এবং সেটাই আমাদেরকে কনফিডেন্স দিবে, সেখান থেকে আমরা নেটওয়ার্ক বিল্ড করতে পারবো। তো এই তিনটাকে যখন আমরা একসাথে কম্বাইন করতে পারবো আমাদের স্কিলসে, তখনই আমরা কম্পিটেন্ট সফট স্কিল আমাদের ডেভেলপ হবে। সো আমি একটা ভিডিও দেখাচ্ছি, আশা করি এটা। If you've learned a lot about leadership and making a movement, then let's watch a movement happen start to finish in under 3 minutes and dissect some lessons. First, of course, a leader needs the guts to stand alone and look ridiculous. But what he's doing is so simple, it's almost instructional. This is key. You must be easy to follow. Now here comes the first follower with a crucial role. He publicly shows everyone else how to follow. Notice how the leader embraces him as an equal. So it's not about the leader anymore, it's about them, plural. Notice how he's calling to his friends to join in. See, it takes guts to be a first follower. You stand out, you brave ridicule yourself. Being a first follower is an underappreciated form of leadership. The first follower transforms a lone nut into a leader. If the leader is the flint, the first follower is the spark that really makes the fire. Now here's the second follower. This is a turning point. It's proof the first has done well. Now it's not a lone nut and it's not two nuts. 3 is a crowd and a crowd is news. A movement must be public. Make sure outsiders see more than just the leader. Everyone needs to see the followers because new followers emulate followers, not the leader. Now here come 2 more people, then 3 more immediately. Now we've got momentum. This is the tipping point and now we have a movement. As more people jump in, it's no longer risky. If they were on the fence before, there's no reason not to join in now. They won't stand out, they won't be ridiculed, and they will be part of the in crowd if they hurry. And over the next minute, you'll see the rest who prefer to stay part of the crowd, because eventually they'd be ridiculed for not joining. And ladies and gentlemen, that is how a movement is made. So let's recap what we've learned. If you are a version of the shirtless dancing guy, all alone, remember the importance of nurturing your first few followers as equals, making everything clearly about the movement, not you. Be public, be easy to follow. But the biggest lesson here, did you catch it? Leadership is over-glorified. Yes, it started with the shirtless guy, and he'll get all the credit, but you saw what really happened. It was the first follower that transformed a lone nut into a leader. There's no movement without the first follower. See, we're told that we all need to be leaders, but that would be really ineffective. The best way to make a movement, if you really care, is to courageously follow and show others how to follow. When you find a lone nut doing something great, have the gut. Okay, so I think you got the idea. যে leadership is not only showing the way but following also effectively. So যে ফলো করছে সেও কিন্তু লিডার হতে পারে, সেও কিন্তু বাকিদের জন্য লিডার। তো প্রথম জন হি ইজ দ্য লিডার ফর দ্য হোল গ্রুপ, সেকেন্ড জন কিন্তু লিডার ফর আদার্স, দেন থার্ড পারসন ইজ দ্য লিডার ফর হিজ নেক্সট। সো এইভাবে কিন্তু লিডারশিপের বিভিন্ন ক্যাটাগরাইজড লিডারশিপ আমরা যেটা বলবো। So a person who is following does not mean that only the follower. A person who is following at the same time he is leader for some others. So leaders, executives and managers need to be very clear about what they expect from others, and trust. You must have faith on yourself, trust yourself, and keep smiling and share and stay together. Then always learn new things, accept responsibility for yourself and your actions, look at problems and challenges, be grateful always, and love yourself. That is actually the message for the leadership. So একজন বড় নেতার আরো বড় নেক্সট নেতা আসলে ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ কিন্তু লিডারশিপ হবে না। যদি লিডারশিপ, আমি যেটা প্রথমেই যেটা বললাম, যদি লিডার যদি মনে করে আমার সাবঅর্ডিনেট যে ওনার আইডিয়া কেন আমি নিব, ইগো প্রবলেমে পড়ে যায়, দেন ইট ইজ নট এ লিডারশিপ, এবং দ্যাট গ্রুপ অফ পিপল উইল নেভার সাকসিড।
এই যে এটা মাইক্রোসফটের যে সিইও, ওনার একটা সাক্ষাৎকার ছিল, এটা নেটেই অ্যাভেলেবল। সো উনি 3টা লিডারশিপকে ভেরি ইম্পর্টেন্স দিয়েছেন, সেটা হলো ক্ল্যারিটি, এনার্জি অ্যান্ড সাকসেস নো ম্যাটার হোয়াট। So this is what. So when you give an instruction, you need to be very, very clear and support দিতে হবে, এনার্জি দিতে হবে, পজিটিভ এনার্জি দিতে হবে। আর আমি এমপ্যাথির কথা যেটা বললাম, উনি একবার ওনার এমপ্লয়ীদেরকে যেটা লিখেছিলেন সেটা হলো requires us to truly understand and share the feelings of another person. এটাই এমপ্যাথি। আমাদেরকে আমার সাথে যারা, তাদের ফিলিংস এবং তাদের সরো, দুঃখ, হ্যাপিনেস, সেটা আমাদেরকে বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। সো প্রোয়েক্টিভ লিডারশিপ মেবি হেডলাইন হবে না, বাট প্রোয়েক্টিভ লিডারশিপ এমপ্লয়িজ উইল সি, এবং সেটাই সাকসেসের দিকে নিয়ে যাবে, আলটিমেটলি এটা উইনের দিকে নিয়ে যাবে সবাইকে। ইভেন এই আর্টিকেলটাও ইন্টারনেটে অ্যাভেলেবল। এটা 12 লিডারশিপ কোয়ালিটিজ অফ সুন্দর পিচাই, দ্য সিইও অফ গুগল। সো he also has shown this attitude or these leadership qualities: humanity, understanding, understated relationships, collaboration, deal makers, mastery. That is the knowledge as a matter of fact, transformational. So adaptability, সেটা আসলে adaptability, adapt করতে হবে সিচুয়েশনের সাথে, এবং knowledge on math and science, engineering, then visionary and communicate. আসলে কমিউনিকেশন অলসো ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেট না করলে, নেটওয়ার্কিং না করলে আসলে সামনে যাওয়াই যাবে না। আর আরেকটা স্টাডিও ছিল যে 5টা কোম্পানির, গ্লোবাল আইটি কোম্পানির 5জনের কে 5টা লিডারশিপ কোয়ালিটি বলতে বলা হয়েছিল। তো ওনারা 5জন 5টা কোয়ালিটি বলেছেন। একজন বলেছেন লিসেনিং, শোনা। অন্য কি বলছে সেটা শোনা, সেটা একজন বড় লিডারশিপ স্কিল। হিউমার, আসলে সবসময় কাজের মধ্যে ডুবে থাকবে তা না, মাঝে মাঝে একটু ফান করা প্রয়োজন। দেন রিলেটেবিলিটি, আমি রিলেট করতে হবে সবার সাথে, সবকিছুর সাথে সবাইকে রিলেট করতে হবে। অ্যান্ড পারসুয়েসিভনেস, আমাকে পারসুয়েসিভ হতে হবে। কোন একটা কাজ আমি করতে চাই, সেটা আমাকে কিভাবে করতে হবে, মানুষকে মোটিভেট করতে হবে যেন সেটা করে। আর এমপ্যাথি, এটা তো বললামই, আরেকজনের ফিলিংস এর প্রতি সম্মান দেখানোটা। তো ঘুরে ফিরে সবাই কিন্তু সেম কথাই বলেন, এবং এই লিডারশিপ স্কিলস গুলা, এগুলাই কিন্তু সফট স্কিল। সো সেকেন্ড যেটা আমাদের, সেখানে যেটা আমি দেখলাম যে নেটওয়ার্কিং বা কমিউনিকেশন স্কিলস যেটা। সো কমিউনিকেশন স্কিলস ফর্ম দ্য কর্নার স্টোন অফ সফট স্কিল। সফট স্কিল অ্যাকচুয়ালি কমিউনিকেশন স্কিলস আর সফট স্কিল ডেভেলপই করবে না। And every human being must essentially and effectively communicate with others. And effective communication is the hallmark of one's education. So কমিউনিকেশনটা ইফেক্টিভ হতে হবে, আমাকে জানতে হবে আমি কার সাথে কমিউনিকেট করছি, কিভাবে কমিউনিকেট করব, কেন কমিউনিকেট করব, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। So the ability to speak fluently using the right word in the right order is a good communication. তো আমাদেরকে রাইট ওয়ার্ড রাইট অর্ডারে ব্যবহার করতে হবে, এটা কিন্তু প্র্যাকটিসের সাথে। যেমন এই যে হার্ড স্কিল আর সফট স্কিলে যদি আসি, আমরা যেমন আমি একটা লেটার টাইপ করব, আমি কম্পিউটার ব্যবহার করতে জানি, আমি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে জানি, এটা আমার হার্ড স্কিল। কিন্তু আমি কি লিখবো, কি ওয়ার্ড গুলা লিখবো, সেটা কিন্তু আমার সফট স্কিলের মধ্যে পড়ে। আমার ওয়ার্ড গুলো আসবে ভোকাবুলারি থেকে, সেটা নলেজ থেকে আসবে, বাট কিভাবে করব, কি অর্ডারে করব, কিভাবে লিখবো, কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, সেটা আসে আমার সফট স্কিল থেকে। সো অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি সিনট্যাক্স করাটাই হলো আসলে এফেক্টিভ কমিউনিকেশন। সো এটা একটা কোট ফ্রম এ প্রফেসর ইন পেনসিলভেনিয়া, নিকোলাস ডি সিলভেস্টার। সো ওনার একটা বইয়ে উনি এটা পাবলিশ করেছেন, সেটা হলো 75% অফ ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্রাজুয়েটস টেক জবস ইন ইন্ডাস্ট্রি হোয়ার অ্যাট লিস্ট 25 অফ অ্যান ইঞ্জিনিয়ার্স টাইম ইজ স্পেন্ট ইন দ্য রিপোর্টিং প্রসেস। সো যতজন ইঞ্জিনিয়ার পাশ করে তাদের 75% ইন্ডাস্ট্রিতে যায়, এবং সেই সময়ে তাদের 100% সময় যদি আমরা বলি, এর 25 ভাগ সময় তারা ব্যয় করে রিপোর্ট করাতে, বিভিন্ন রিপোর্ট লেখাতে, সো রাইটিং। সো যখন উপরের দিকে যাওয়া শুরু করে, ম্যানেজিং পজিশন বা অন্য পজিশনে যায়, একজন ইঞ্জিনিয়ারে দেখা যাচ্ছে মেশিন পত্র থেকে 20% সময় ব্যয় হয়, বাট 80% সময় ব্যয় হয় কমিউনিকেশনে, রাইটিং, রিপোর্টিং, এসবে। সো সেই কারণে রিপোর্টিং বা কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের লাইফ লং, সারা জীবন এটা আমাদের ব্যবহার করতে হবে। সো সেই কারণে রিটেন স্কিলে আমাদের ইভালুয়েট পার্সন প্রফিসিয়েন্সি অ্যান্ড স্পেলিং, গ্রামার, এগুলো সব কারেক্ট হতে হবে। সো সেটা আমাদের নলেজ থেকে আসবে। কিন্তু হোয়েন, হু, হাউ, হোয়াট আর হোয়াই, হোয়ার, দিজ আর দ্য সফট স্কিল। আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব, কিভাবে আমি এটাকে ডেভেলপ করব, আমার রিপোর্টটাকে,
কাদের জন্য ডেভেলপ করব। যদি একজন ইঞ্জিনিয়ারের জন্য একটা রিপোর্ট হয়, সেই রিপোর্টটা কিভাবে লিখবো, আর যদি একজন মাস পপুলেশনের জন্য হয় তাহলে এটা কিভাবে লিখবো। এটা কিন্তু সেম ভাবে লিখলে হবে না, আমাদেরকে এটা ডিফারেন্ট ভাবে লিখতে হবে। সেটাও একটা স্কিল, সফট স্কিলের অংশ। তো নেক্সট হলো আমাদের টিম ওয়ার্ক। তো আমরা আরেকটা ভিডিও দেখবো টিম ওয়ার্কের জন্য, তারপরে আমরা ফিরে যাব। আচ্ছা ফারিহা, আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. Once upon a time, a turtle and a rabbit had an argument about who was faster. They decided to settle the argument with a race. The turtle and the rabbit both agreed on a route and started off the race. The rabbit shot ahead and ran briskly for some time. Then, seeing he was far ahead of the turtle, he thought he'd sit under a tree for some time and relax before continuing the race. He sat under the tree and soon fell asleep. The turtle, plodding on, overtook him and soon finished the race. Emerging as the undisputed champ, the rabbit woke up and realized that he'd lost the race. The moral of the story is that slow and steady wins the race. This is the version of the story that we've all grown up with. But our version of the story continues. The rabbit was disappointed at losing the race, and he did some thinking. He realized that he'd lost the race only because he had been overconfident, careless, and lax. If he had not taken things for granted, there's no way the turtle could have beaten him. So, he challenged the turtle to another race. The turtle agreed. This time, the rabbit went all out and ran without stopping from start to finish. He won by several miles. The moral of the story? Fast and consistent will always beat the slow and steady. It's good to be slow and steady, but it's better to be fast and reliable. But the story doesn't end here. The turtle did some thinking this time and realized that there's no way he can beat the rabbit in a race the way it was currently formatted. He thought for a while and then challenged the rabbit to another race, but on a slightly different route. The rabbit agreed. The turtle and rabbit started off. In keeping with his self-made commitment to be consistently fast, the rabbit took off and ran at top speed until he came to a broad river. The finishing line was a couple of kilometers on the other side of the river. The rabbit sat there, wondering what to do. In the meantime, the turtle trundled along, got into the river, swam to the opposite bank, continued walking, and finished the race. The moral of the story? First, identify your core competency, and then change the playing field to suit your core competency. The story still hasn't ended. The turtle and rabbit by this time had become pretty good friends, and they did some thinking together. Both realized that the last race could have been run much better. So, the turtle and rabbit decided to do the last race again, but to run as a team this time. They started off, and this time the rabbit carried the turtle till the riverbank. There, the turtle took over and swam across with the rabbit on his back. On the opposite bank, the rabbit again carried the turtle, and they reached the finishing line together. Both the turtle and rabbit felt a greater sense of satisfaction than they'd felt earlier. The moral of the story? It's good to be individually brilliant and to have strong core competencies. But unless you're able to work in a team and harness each other's core competencies, you'll always perform below par, because there will always be situations at which you'll do poorly and someone else does well. Teamwork is mainly about situational leadership, letting the person with the relevant core competency for a situation take leadership. And that is the end of the story. So I think you got the idea what teamwork is. Teamwork is people of different gender
different age group, qualification, status, skill to work together to accomplish a single task or single goal. So to succeed, it may be everybody is individually brilliant in their own area, but unless you can help each other, you become a team player, then that team will not succeed. It's as simple as that. So being a team member, you need practice. That is a soft skill. আমি কিভাবে একটা টিমের অংশ হব, মেম্বার হিসেবে কখন কিভাবে রিয়েক্ট করব, যখন আমি লিডার টিমের তখন কিভাবে রিয়েক্ট করব, সেটা আমাদেরকে শিখতে হবে। সেটা আমাদের সফট স্কিলের অংশ। অ্যান্ড যে কোনো কাজেরই সাকসেসটা ডিপেন্ড করে আসলে কতটুকু টিমে কাজ করা যায়, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য এটা বেশি। যদি আমরা লয়ার বলি তখন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স হয়তো কাজে লাগে, বাট যদি ইঞ্জিনিয়ার বলি, ইউ উইল নট সি এ সিঙ্গেল টাস্ক দ্যাট ইজ ডান বাই এ সিঙ্গেল ইঞ্জিনিয়ার। এটা সবসময় ইঞ্জিনিয়ারিং যে কোনো কাজই আসলে টিমে হয়। তো আমরা যদি নিজেদেরকে ভালো টিম মেম্বার হিসাবে প্রকাশ করতে না পারি আর ডেভেলপ করতে না পারি, তাহলে উইল বি ফেসিং ডিফিকাল্টি। সো সেই কারণে টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট একটা সফট স্কিল। আর এর সাথে এডিশনাল যেটা, সেটা হলো প্রফেশনাল এথিক্স বা এথিক্স। সো it is from the India, so that's why this slide is, so it's actually everywhere. Okay, so when a person at work spot, he must think his work only, and he must put his heart and soul into the work. And আমরা যদি দেখি যে something that doesn't feel right is unethical, as a matter of fact. So your mind will give you the first idea that I am not feeling something right, so that is maybe it is unethical. But unethical does not mean it's illegal. যদি আমরা এক্সাম্পল বলি, যেমন কোন একটা ব্রিজ করতে গিয়ে বা কোন একটা কাজ করতে গিয়ে যদি ঘুষ আদান প্রদান হয়, সেটা আনএথিক্যাল এবং ইল্লিগাল। বাট দেখা গেল কোন একজন ইঞ্জিনিয়ার কাজটা নিল কিন্তু ঠিকভাবে কাজটা করলো না, ইচ্ছাকৃতভাবে কিছু ভুল করলো, তো সেটা কিন্তু হয়তোবা ইল্লিগাল না, কিন্তু সেটা আনএথিক্যালে পড়বে। সো আনএথিক্যাল ইঞ্জিনিয়ার্স আর অ্যাকচুয়ালি ভেরি ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি অর কালচার্স। সো এটার জন্য আসলে অনেকগুলো কেস স্টাডি শিখতে হবে, আর মেন্টরসদের সাথে কথা বলতে হবে, সিনিয়রদের সাথে কথা বলতে হবে। অনেক কোড আছে, ইঞ্জিনিয়ারদের অনেক প্রফেশনাল কোড আছে, সেগুলো পড়তে হবে, এবং কেস স্টাডিজ, বিভিন্ন প্রবলেম ডাইনামা গুলো মানুষ কিভাবে সলভ করে সেটা জানতে হবে। সো আমরা, এটা হলো বেল শোলস ক্যারেক্টার কম্পিটেন্স গ্রিড, এটা হলো ইঞ্জিনিয়ারদের একটা ক্যারেক্টারাইজেশন আমরা যদি এখানে দেখি। সো প্রথমটা হলো ইনঅ্যাপ্ট অ্যান্ড করাপ্ট, কাজও পারে না এবং করাপ্ট, তারাই হলো আসলে কোম্পানির জন্য বোঝা বলা যায়। এবং আরেকজন হলো নোবেল, খুবই ভালো মানুষ বাট কাজ পারে না। সো তারাও আসলে খুব বেশি যে কন্ট্রিবিউট করতে তা না, কম্পিটেন্সি থাকে লো এর দিকে। আবার কিছু লোক আছে যারা হলো কম্পিটেন্ট বাট করাপ্ট, সো ওনারা ডেঞ্জারাস। এই লোকগুলো ভেরি ডেঞ্জারাস ফর দ্য কোম্পানি, ফর দ্য সোসাইটি। এবং আর সবচেয়ে বেস্ট কম্পিটেন্স হলো হাই কম্পিটেন্স এন্ড হাই ক্যারেক্টারিস্টিক হলো নোবেল এন্ড কম্পিটেন্ট। সো দিস ইজ দ্য প্লেস হোয়ার ইউ নিড টু বি। সো কম্পিটেন্ট হওয়া এবং নোবেল হওয়া কিন্তু সহজ কথা না, এটা অনেক প্র্যাকটিসের বিষয়, অনেক এথিক্যাল, অনেক স্ট্রং এথিক্যাল সেন্স লাগবে। তো এটা কিন্তু একদিনে ডেভেলপ করবে না, এটা পারিবারিক শিক্ষা, এটা সোশ্যাল শিক্ষা এবং ব্যক্তিগত শিক্ষা, নিজের একটা বিলিফ, আমরা যেটা বলেছিলাম সফট স্কিল বিলিফ। সো বিং এথিক্যাল ইজ অলসো এ সফট স্কিল, এবং এটা একটা বিলিফের অংশ, আমার ফিলিংস এর অংশ। সো কিভাবে অ্যাচিভ করা যায়? সো ইটস অ্যাকচুয়ালি হার্ড টু লার্ন, মাচ হার্ডার এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট টু লার্ন, অ্যান্ড মেজার এন্ড ইভালুয়েট করাও টাফ সফট স্কিলটা। সো এটার জন্য স্টুডেন্টদের আমি যেটা সাজেস্ট করব যে ইন ইউর ইউনিভার্সিটি অর ইন ইউর কলেজেস, হোয়ার এভার ইউ আর, ইউ উইল সি লটস অফ স্টুডেন্ট ক্লাবস। অনেকগুলো স্টুডেন্ট ক্লাব থাকে, সেখানে অ্যাক্টিভিটিস হয়। সেই অ্যাক্টিভিটিস গুলো ক্লাবে যদি এক্সকো মেম্বার হিসেবে জয়েন করতে পারে, বা যদি বিভিন্ন কর্মকাণ্ডে যেমন ভলান্টিয়ার প্রয়োজন হয় সেখানে যদি ভলান্টারি জবগুলো করতে পারে, যেমন শীতকালে অনেক ক্লাব ভলান্টারি বস্ত্র বিতরণ করে বা অনেক ফুড বিতরণ করে ডিজাস্টারের সময়। তো যখন ইউ বিকাম এ মেম্বার অফ দ্যাট, ইউ উইল সি দ্য হোল ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, ইউর ফিলিংস আর চেঞ্জিং, অ্যান্ড সবকিছু সেখানেই আসলে সফট স্কিল ডেভেলপ করবে। কিভাবে পিয়ার টু পিয়ার কমিউনিকেশন করতে হয়, যেমন আমি আমার ফ্রেন্ডদের সাথে হয়তো যাব, তো ফ্রেন্ডদের সাথে এক ধরনের কমিউনিকেশন, আমার এখানে সিনিয়ররা থাকবেন তাদের সাথে এক ধরনের কমিউনিকেশন, হয়তো আমাদের কোম্পানির লোকজন থাকবেন, ইউনিভার্সিটি টিচাররা থাকবেন তাদের সাথে এক ধরনের কমিউনিকেশন।
আবার যখন দিতে যাচ্ছি যে লোকগুলা, তাদের সাথে এক ধরনের কমিউনিকেশন, ছোট বাচ্চারা থাকবে তাদের সাথে এক ধরনের কমিউনিকেশন। সো এই ধরনের অনেক কমিউনিকেশন, জেন্ডার, ডিফারেন্ট জেন্ডার থাকবে তাদের সাথে কমিউনিকেশন। সো এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিসের সাথে শিখতে শিখতে দেখতে দেখতে শিখে ফেলবে। যদি আমি শুধু বই নিয়েই পড়ে থাকি, বই পড়ি বাসায় বসে, তাহলে কিন্তু এই জিনিসগুলো ডেভেলপ করবে না। সো আমি সাজেস্ট করব সফট স্কিল ডেভেলপ করার জন্য স্টুডেন্ট ক্লাবগুলোতে জয়েন করার জন্য। তারপরে বাংলাদেশ ইনোভেশন ফোরাম অনেকগুলো কাজ করতেছে, ইউ ক্যান জয়েন বাংলাদেশ ইনোভেশন ফোরাম অলসো। ইভেন তারপরে আইবি, সেটা পাশ করার পরে আইবির মেম্বারশিপ, স্টুডেন্ট লাইফ আইত্রিপলির মেম্বারশিপ হয়, আইত্রিপলি স্টুডেন্ট মেম্বার, এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তারপর এসাব আছে বাংলাদেশে, এসাবের মেম্বার হতে পারে। সো অনেক ধরনের অপরচুনিটি আছে কিন্তু এখন। ইফ ইউ সে আই এম নট গেটিং দ্য অপরচুনিটি, তাহলে এটা কিন্তু রাইট না। অনেক ধরনের অপরচুনিটি আছে, তো সেটাকে গ্র্যাব করতে হবে, বের হতে হবে, জয়েন করতে হবে, কাজ করতে হবে। তারপর প্রফেশনাল মেম্বারশিপ যেটা বললাম যে পাস করার পরে হতে পারে, স্টুডেন্ট লাইফে হতে পারে। তারপর বিভিন্ন কম্পিটিশন হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলো কম্পিটিশন হয়। সেই কম্পিটিশন গুলোতে যদি জয়েন করে তাহলেই কিন্তু অনেক ধরনের ইন্টারাকশন হয়। তো সেখানেও কিন্তু অনেকগুলো সফট স্কিল ডেভেলপ করবে। তারপরে সাকসেসফুল ইঞ্জিনিয়ার বা সিইও দের লাইফ হিস্টোরি বইগুলো পড়া, শিখা, সেটা প্রয়োজন। দেন গুড হ্যাবিটস গুলো প্র্যাকটিস করা, থিঙ্ক করা, ভাবনা চিন্তা করা, থিঙ্ক করা। তারপরে চেঞ্জের প্রতি অ্যাডাপটিভ হওয়া, প্রবলেম সলভ করা, যে কোনো প্রবলেম নিয়ে কথা না বলে প্রবলেমটা সলিউশন কি হবে সেটা থিঙ্ক করা, সেটা নিয়ে কথা বলা, সেটা মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড নিজের ফ্রেন্ড বা কলিগ সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এগুলা দিয়েই কিন্তু স্কিল ডেভেলপ হবে। তো আমি যেটা বলছিলাম শুরুতে, যে এটা কিন্তু অনেক সময় লাগবে, সো ইট টেক্স লং টাইম। এবং যখন একজন এইভাবে প্র্যাকটিস করা শুরু করবে, দেখা যাচ্ছে যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যদি আমি সাজেস্ট করব মেবি সেকেন্ড ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার তো ভর্তি হয়ে ফ্রেশম্যান গেল, সেকেন্ড ইয়ার থেকেই এইসব দিকে মনোযোগ দিতে হবে। দিলে এট দ্য এন্ড অফ ফোর্থ ইয়ার, মানে 2-3 বছর প্র্যাকটিস করার পরে, at the end of fourth year you will be having some soft skills that will help you in your career. সো আমরা যদি সামারাইজ করি তাহলে ইউনিভার্সাল এমপ্লয়াবিলিটি স্কিলস গুলো হলো, এখানে অনেকগুলো আমি দিয়ে দিছি, যে কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক স্কিল, সেলফ মোটিভেশন, প্রবলেম সলভিং, তারপরে হার্ড ওয়ার্কিং, ওয়ার্ক এথিক, প্ল্যানিং, অর্গানাইজেশন, অ্যাডাপ্টেবিলিটি, তারপরে অনেস্টি, কম্পিউটার স্কিলস, দেন ইন্টারপার্সোনাল অ্যাবিলিটিস, দেন প্রেজেন্টেশন স্কিল, মাল্টিটাস্কিং স্কিল, দেন লয়্যালটি, প্রফেশনালিজম, willingness to learn, customer service, common sense. Common sense also actually is a good skill. Common sense কিন্তু আমরা সবসময় বলি common sense is not very common. So সেটা একটা প্রবলেম কিন্তু। সো সেই কমন সেন্স ডেভেলপ করার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমাদেরকে জেনারেল নলেজ বাড়াতে হবে, আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। যখন আমরা চিন্তা করব, যখন আমরা একটা জিনিস নিয়ে ডিপলি চিন্তা করব এবং যখন এটা ফেস করব, তখন কিন্তু আমাদের কমন সেন্স আমাদেরকে সামনে নিয়ে যাবে। সো ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট স্কিল। সো এট দ্য এন্ড আমরা এন্টারপ্রেনারশিপ দেরকে খুব জানি, যেমন এখানে যদি আমরা দেখি মাইক্রোসফটের বিল গেটস, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, মাইকেল ডেল অ্যান্ড লরেন্স এডিসন, ওরাকলের এই 5জন কিন্তু কলেজ ড্রপ আউট। সো আমরা সবসময় বলি যে কলেজ ড্রপ আউট করলে সাকসেসফুল হওয়া যায়। সো আমরা মনে করি সেটা, আসলে কিন্তু তা না। বাট ইজ ওনাদের কোম্পানিতে ওনারা কিন্তু কলেজ ড্রপ আউটদেরকে চাকরি দিবেন না, ওনারা হায়ার করেন খুব ব্রাইটেস্ট এবং বেস্ট গ্রাজুয়েটস ফ্রম দ্য ইউনিভার্সিটিজ, এবং অনেক লম্বা প্রসেস, যেই প্রসেসে বিশেষ করে সফট স্কিলটা অ্যাসেস করেন বেশি। সো কলেজ ড্রপ আউট আসলে কোনো কোয়ালিটি না। সো আমাদেরকে ইউনিভার্সিটি লাইফ বা আমাদের কলেজ লাইফ ঠিক মতো শিখতে হবে, জানতে হবে, এবং আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। এবং ওনাদের কোম্পানিতে যারা কাজ করেন, ফিউচারে তাদেরই বেশিরভাগ অংশ আসলে দেখা যাচ্ছে চাকরি ছেড়ে দিয়ে নিজেরাই কোম্পানি খুলে নিজেরাই কোম্পানির মালিক হয়ে গেছেন। সো দ্যাট ইজ হাউ এইসব কোম্পানিতে সফট স্কিল এইভাবে প্র্যাকটিস হয়, যে সেই এতই এক্সপেরিয়েন্সড এবং এতই এক্সপার্টাইজ গ্রো করে যে নিজেই নিজের কোম্পানি ডেভেলপ করতে পারে। সো ইম্পর্টেন্ট নোট এখানে হলো, দিস পিপল ডিড নট সাকসিড বিকজ দে ড্রপড আউট অফ দ্য কলেজ, অ্যাকচুয়ালি দে লেফট দ্য কলেজ বিকজ দে সাকসিডেড আর্লি। তো এটা তো সবার জন্য 5-6 জন, 10 জন, 20 জন হবে। বাট যারা আমরা যদি রেগুলার ইঞ্জিনিয়ারিং দের দেখি, রেগুলার সাকসেসফুল ইঞ্জিনিয়ার সবাই কিন্তু লেখাপড়া করে একটা প্রসেসের থ্রু গিয়ে নিজেদের প্র্যাকটিস করে এগেইন এন্ড এগেইন প্র্যাকটিস করে তারপরে সাকসেসের শিখরে গিয়েছেন। সো আমরা ওনাদের এক্সপিরিয়েন্স দিয়ে যে আমরা শিখবো না এবং জানবো না, সময় দেব না, তাহলে কিন্তু এটা হবে না। উইল বি destroying our career. So thank you very much.
সবাইকে শোনার জন্য। এখন যদি কোনো কোশ্চেন থাকে বা কমেন্টস থাকে আমরা কথা বলতে পারি। ধন্যবাদ স্যার, এত সুন্দর গুছানো একটি ইনফরমেটিভ প্রেজেন্টেশন আমাদের সামনে উপস্থাপন করার জন্য। যদিও আপনার কথায় আসলে সবগুলো প্রশ্নের উত্তর চলে এসেছে, কিন্তু আমরা এখন অডিয়েন্সের থেকে কিছু প্রশ্ন নিব। তো সফট স্কিল রিলেটেড আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, which one is more important and why, to be a good listener or to be a good communicator? লিসেনার আসলে যদি লিসেন ঠিক মতো না করি, যদি না শুনি, তাহলে কমিউনিকেট করব কিভাবে? আমি যদি শুনি ওনার নেসেসিটিটা কি, দেন আমি সলিউশন দিতে পারবো। সো ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু লিসেন করতে হবে আগে। আমি কি ডিজাইন করতে চাচ্ছি, কাদের জন্য চাচ্ছি, যদি আমি ওনাদেরকে শুনতে পারি, তখন আমি ওনাদেরকে দিতে পারবো। সো সফট স্কিলের মধ্যে লিসেনটা কমিউনিকেশনের অংশ। বাট যদি আমি কমিউনিকেশনে যেটা বলি লিসেনিং, দেন রিডিং, দেন টকিং, স্পিকিং অ্যান্ড রাইটিং, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো লিসেন করা। ইফ আই ক্যান নট লিসেন প্রপারলি, ইফ আই ডু নট লিসেন অ্যাটেন্টিভলি, দেন আই ক্যান নেভার বি এ গুড কমিউনিকেটর। সো শোনাটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস হ্যাভ টু ডিল উইথ আ লট অফ গ্রুপ ওয়ার্ক। How should one proceed with a group mate who isn't doing their share of work? সো এই যে আমি যেটা বললাম টিম ওয়ার্ক, দ্যাট মিনস যে এটা শেয়ার করছে না, দ্য পার্সন হু ইজ নট শেয়ারিং ইট, হি ইজ নট ডেভেলপিং হিজ টিম ওয়ার্ক। সো দ্যাট ইজ হিজ অ্যাটিটিউড, হি হ্যাজ এ ব্যাড অ্যাটিটিউড, সো দ্যাট গাই উইল নট বি এ গুড ইঞ্জিনিয়ার। আমি স্টেট বলে বলে দিতে পারি, হি উইল বি সাফারিং। মেবি হি মে হ্যাভ আদার ইস্যুস, মেবি হি হ্যাজ আদার প্রায়োরিটিস, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ইঞ্জিনিয়ার, when you choose the team, সাপোজ ইঞ্জিনিয়ারিং এ কিন্তু যেটা হয় শিক্ষার সময়, যে টিম কিন্তু টিচাররা নর্মালি খুব কমই নিজেরা বানিয়ে দেন। টিম কিন্তু স্টুডেন্টরা নিজেরাই তৈরি করে, নিজেদের ফ্রেন্ডদের সাথে কথা বলে নিজেদের সাথে নিজেরা তৈরি করে। সো যখন ইউ চুজ দ্য টিম, ইউ চুজ ইস কারেক্টলি, টিমটাকে কারেক্টলি চুজ করতে হবে। সো যারা আমার টিম মেম্বার হবে, তারা যেন আমাকে সবকিছুতে সাহায্য করে, প্রয়োজনে কমিটমেন্ট হবে। কমিটমেন্ট যে যে আমরা যেটা ডিড বলি, ডিড হবে। ডিডে লিখবে কি কি কাজ, সেটা প্রথমে যদি ভাগ করে ফেলা যায় যে এই কাজে সাহায্য করতে হবে। যদি না করে, দেন ইউ জাস্ট কিক হিম আউট। করে আবার নিজেদের ভিতরে রিঅ্যাসাইন করতে পারে কাজ, বা নতুন কাউকে রিক্রুট করতে পারে, সেটা টিচারের সাথে রিপোর্ট করতে পারে সেটা। বাট যে এই ধরনের লোক যারা সাহায্য করে না, তারা কিন্তু উইল বি ডেঞ্জারাস ফর দ্য টিম। তো দুই ধরনের লোক আছে, একটা হলো সাহায্য করে না, দূরে দূরে থাকে, সেটা এক ধরনের রেসপন্স অ্যাটিটিউড। আর একটা হলো সাহায্য তো করবে না, উল্টো বাধা সৃষ্টি করবে, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস গ্রুপ ফর দ্য টিম। সো ইউ নিড টু আইডেন্টিফাই। যদি আনআইডেন্টিফাইড হয়, তাহলে আরো বেশি ডেঞ্জারাস। সো এটা নিয়ে এই কারণেই পারফরমেন্স মেজারমেন্ট করে নর্মালি যারা টিম লিডার, তারা সবাই পারফরমেন্স মেজার করে, সবাই দেখে, অ্যাসেস করে, করার পরে যদি দেখে যে না, নট পারফর্মিং ওয়েল or making hindrances, then should be kicked out from the team and rearrange the team or strengthen the team with new people. সো আমি যেটা বলবো যে যদি কেউ সাহায্য না করে, আর এমন যদি হয় যে অপশন আছে যে চেঞ্জ করা যাবে না, বা টিচারের সাথে, ইউ জাস্ট টক টু দ্য টিচার, টক টু সুপারভাইজার, মেবি সুপারভাইজার উইল দেন শো দ্য ওয়ে, or সুপারভাইজার উইল মেক হিম টু ওয়ার্ক। আর আরেকটা জিনিস হলো, যদি মনে হয় যে না তার ডিমোটিভেটেড, তাহলে লিডারশিপের একটা গুণ কিন্তু মোটিভেট করা, তার সাথে বসে তাকে বোঝানো যে তোমার এই দায়িত্ব, এটা তোমার না করলে আমাদের হচ্ছে না। আর যদি সে বুঝে তাহলে তো হয়েই গেল, আর না বুঝলে আমি যেটা বললাম সেভাবে কাজ করতে হবে। বাট মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা লিডারশিপের কোয়ালিটি। Thank you so much, sir. Our next question is, due to online classes, students have a lot of assessment pressure, which leads to time management and it contributes to stress. How do you prioritize tasks when you have multiple deadlines? এইটা ব্যক্তিগতভাবে অনেকের অনেক রকম ভাবে রিয়েক্ট করে। যখন আমি একটা প্রেশার পরে, আমরা যেটা বললাম অ্যাটিটিউডের বিষয়টাই কিন্তু এটা, যে আমার জন্য যেটা রাইট, ইটস নট নেসেসারি দ্যাট ফর ইউ ইটস রাইট। সো এটা আমাকে ব্যক্তিগতভাবে নিজেরটা নিজেই বুঝে নিতে হবে। তো আমি আমারটা যেটা করি নর্মালি, আমার যখন মাল্টিপল টাস্ক থাকে, আমি ব্যক্তিগতভাবে যেটা, আমি তো লং ওয়ে আসলাম, যে বিভিন্ন লেখাপড়ার সময় বা বিভিন্ন সময় প্রেশার থাকে, এবং যে চাকরি জীবনের প্রেশার থাকে। তো আমরা আসলে ওই যে বসে একটা প্রায়োরিটাইজ করি যে কোনটা আগে করা দরকার,
কোনটাতে কত সময় লাগতে পারে, একটা বসে একটা চিন্তা করি যে কোনটাতে কোনটাতে কত কত সময় লাগতে পারে। তো সেটা চিন্তা করে আমরা হয়তোবা টাস্কটা শুরু করলাম, এটা ওই টাইমের মধ্যে শেষ শেষ করে পরেরটাতে আবার শুরু করলাম, পরেরটা শেষ করে আবার পরেরটা শুরু করলাম। আর প্রেশার তো থাকবে, প্রেশার ইঞ্জিনিয়ারিং জবে কেউ আসলো মানেই প্রেশার, ইঞ্জিনিয়ারদের ডেডলাইন মেনটেন করতেই হবে। তো এটাই যে অ্যাসাইনমেন্ট বা টাস্ক, যে এই প্রেশারটা যেটা, এটা কিন্তু ইটস লার্নিং প্রসেস, এটা কিন্তু শিক্ষার ইন্টিগ্রাল অংশ, কারিকুলামের অংশ। কিন্তু আমাদের এই যে কয়টা অ্যাসাইনমেন্ট দিতে হবে, কিভাবে দিতে হবে, ওবি বেসড অ্যাসাইনমেন্ট যেটা, সেই অ্যাসাইনমেন্ট গুলা বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট, এগুলো এগুলো কিন্তু আমাদের কারিকুলামের অংশ, এবং এগুলো ডেভেলপ করা হয়েছে যে স্টুডেন্টরা যেন প্রেশার নিতে পারে, সেইভাবেই এটা করে করে করা হয়েছে। সো এটা নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। যেমন আমার যদি দেখা যাচ্ছে আমার ম্যাথ এক্সাম সোমবারে, এবং আমার হয়তোবা আরেকটা এক্সাম ফিজিক্স এক্সাম বুধবারে, তাহলে সোমবারেরটা আমি আগে পড়লাম, ফিজিক্সটা বুধবারে পরে পড়লাম, এবং আমার কিন্তু প্ল্যান করতে হবে ওয়েল অ্যাহেড। এমন না যে আমি রোববার রাতে বললাম যে না, আমি সোমবারে পরীক্ষার জন্য প্রিপারেশন নেই। এটা কিন্তু ওয়েল অ্যাহেড, যেহেতু এগুলা প্রি প্রি বলা যায় যে মানে প্রি অ্যারেঞ্জড এবং প্রি স্কেডিউলড। তো আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখতে পারি। তো এটা একটা, আমি জানি ইঞ্জিনিয়ারিং দের এটা একটা বড় সমস্যা যে আমরা ডেডলাইনের আগের দিন গিয়ে আমরা দেখতে চেষ্টা করি যে কাজটা শুরু করি, এবং ওই মেস আপ। তো এই ধরনের অ্যাটিটিউড থেকে বেরোতে হবে। এবং আমি ইভেন আমি নিজেই জানি ওই ওই রাতে আবার আমি প্রমিস করি যে জীবনে এই কাজ আর করবো না, নেক্সট টাইম 1 মাস আগে শেষ করব, কিন্তু নেক্সট টাইম আবার সেম কাজই করি। তো এই জিনিসটা কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। যখন আমি সাফার করব, একবার দুবার সাফার করব, যখন আমি এটা প্রমিস করি, তখন আমি এটা নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজের অ্যাটিটিউডকে সেভাবে ডেভেলপ করতে হবে যে না, নেক্সট টাইম আমি এটা আগেই আগেই করে ফেলবো। তো এই ধরনের যদি আমি প্ল্যান করে ফেলি, ইভেন সেমিস্টারের শুরুতে প্ল্যান করে ফেলি, বা টিচাররা যখনই অ্যানাউন্স করেন তখন যদি আমরা প্ল্যান করে ফেলি, তাহলে কিন্তু এই ধরনের কাজগুলোতে আমরা দেখবো প্রেশার অনেক কমে যাচ্ছে। আমরা যদি বিশেষ করে ঘন্টা ধরে প্ল্যান করি, উইক ধরে প্ল্যান করি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটাই অনেকটাই কমে যাবে। যদি আমরা সব জমিয়ে রেখে দিই এক রাতের জন্য বা এক্সাম উইকের জন্য, তাহলে আমরা মেনলি সাফার করব। সো আমি আহ, এটাতে আমি যেটা বলবো যে মেনলি ইউ প্ল্যান ইট, ইউ রাইট ইট ডাউন, টেক এ পিস অফ পেপার অ্যান্ড পেন, দেন রাইট ইট ডাউন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড ফর হাউ লং। সো ইট উইল হেল্প। আর যদি দেখা যাচ্ছে কোনো সমস্যা হয়, টক টু দ্য টিচার, টক টু ইউর সিনিয়র্স, দে উইল হেল্প ইউ অলসো। ওকে। দর্শক অত্যন্ত দুঃখিত, আমাদের হোস্ট ফারিয়া রহমান হয়তো ওনার নেটের একটু ইস্যু হচ্ছিল। তো আমরা একেবারেই প্রোগ্রামের শেষে চলে এসেছি। আমি প্রাইভেট চ্যাটে দেখতে পাচ্ছিলাম যেটা ফারিহের লাস্ট কোয়েশ্চেনই ছিল সেটা। তো আমাদের একদম প্রোগ্রাম আর কি শেষের দিকেই। তো স্যার আমি লাস্টের দিকে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই যে যেহেতু করোনা এখন একটা মহামারীর আকার থেকে আমরা মাত্র আবার হয়তো নিউ নরমালে যেতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যারা আর কি পড়াশোনা করছে বা এখন ইউনিভার্সিটি গুলো অফ থাকার কারণে তারা বাসায় বসেই হচ্ছে অনেকেই অনেক কিছু কভার করছে। তো তাদের জন্য স্যার আপনার কি পরামর্শ থাকবে, শেষে যদি আপনি 2 মিনিটে তাদের জন্য কিছু বলতেন। পরামর্শ, করোনাতে যেটা হলো, আমরা কিন্তু বাসায় বসে, যেটা ইউনিভার্সিটিতে বিশেষ করে আমরা যেটা জানি যে অনেকেই অনলাইন ক্লাস করছেন,
এবং তো এটা কিন্তু আমাদের স্কিল ডেভেলপ করছে। এই আমাদের যেটা আমরা যেমন অনলাইনে যে টুলস গুলা জুম হোক, মাইক্রোসফট টিমস হোক, বা গুগল মিট যেটাই হোক, আমরা কিন্তু এখন অনেক ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু আমাদের অনেক কাজে দেবে। এটা কিন্তু আমাদের সফট স্কিল এবং হার্ড স্কিল দুটোর সাথে জড়িত। সফট স্কিল হলো যেটা আমাদের এখন আমরা লিসেনিং কিভাবে অনলাইনে কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়, কিভাবে জমা দিতে হয় এবং কিভাবে শিক্ষকদের কথা বুঝতে হয়, সেটা কিন্তু আমাদের ডেভেলপ করছে। সো এটা কিন্তু লিসেনিং এবং লার্নিং, যে লার্নিংটা অনলাইন লার্নিং, এটা কিন্তু আমাদের সফট স্কিলের অংশ। আর সাথে আমরা অনেক সফটওয়্যার ব্যবহার করা শিখছি, এটা আমাদের হার্ড স্কিল হবে ডেভেলপ করছে সেখানে। আর আমি শিক্ষার্থীদেরকে যেটা সাজেস্ট করব, এই সময়টা অলরেডি স্টুডেন্টরা বললো যে অনেক চাপে থাকে, যে অ্যাসাইনমেন্ট থাকে বা এটা থাকে, তো এটা কিন্তু থাকবে, এটা কিন্তু ইউনিভার্সিটি খোলা থাকলেও হতো। তো যেই এক্সট্রা সময়টা আমরা বাসায় পাচ্ছি যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমরা ডেভেলপ করতে পারি যে ভালো কিছু বই পড়ে এবং ভালো কিছু সফটওয়্যার, যেটা যেমন আমি যদি ফিউচার আমি কোন ফিল্ডে যেতে চাই, যেমন আমি যদি ট্রিপলি হই, অনেকগুলো ফিল্ড কিন্তু আমার জন্য ওপেন। আমি যেমন ভিএলএস ইঞ্জিনিয়ার হতে পারি, আমি ডেভেলপার, চিফ ডেভেলপার হতে পারি, আমি পাওয়ারের এক্সপার্ট হতে পারি, পাওয়ার ইন্ডাস্ট্রিতে জব জব করতে পারি, আমি কমিউনিকেশনে বিভিন্ন মোবাইল কমিউনিকেশন, অ্যান্টেনা ডিজাইন এইসবে জব করতে পারি। তো এগুলো সবগুলোই কিন্তু নাওয়াডেজ সফটওয়্যার বেসড, অনেক সিমুলেশন টুল পাওয়া যায়। তো আমরা যদি সেগুলো কোনোটা শিখে নিই, এটা কিন্তু আমাদেরকে কাজে লাগবে। এতে যেটা হয় যে আমি তো ওই যে কোডিং, ইভেন সফটওয়্যার কোডিং বা যে কোনো কোডিং ডেভেলপমেন্ট, সেটাও কিন্তু স্কিলের সাথে জড়িত, হার্ড স্কিল আর সফট স্কিল। একজন কোডার যদি জাভা জানে, সাপোজ জাভা জানে বা যে সফটওয়্যার জানে, সেটা হার্ড স্কিল। কিন্তু কিভাবে কোডিং করতেছে, কিভাবে প্রবলেম সলভ করতেছে, কিভাবে সময় দিচ্ছে, সেটা কিন্তু সফট স্কিল। তো এই কারণে একজন প্রোগ্রামারের, কোনো প্রোগ্রামারের বেতন 10,000 থেকে শুরু হয়, আবার কোনো প্রোগ্রামারের বেতন শুরুতে 1 লাখ টাকা শুরু হয়। এটা কিন্তু আমরা নিজেরাই দেখি। তো সেটা কিন্তু কারণ কিন্তু সেখানে সফট স্কিল। তো আমি কতটুকু এফেক্টিভলি আমি করতে পারি বা আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারি সেটা। তো আমি এই যে আজকের যে প্রোগ্রামটা বাংলাদেশ ইনোভেশন ফোরাম যে ক্যারিয়ার কন করলো, এটাও কিন্তু আমাদের সেই সফট স্কিল ডেভেলপমেন্টের অংশ। আজকে আমরা যে জিনিসগুলো জানলাম, এগুলো দিয়ে যদি আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, এবং আমি দেখলাম যে স্টুডেন্টরা খুব এনথুসিয়াস্টিকলি জয়েন করেছে, কোশ্চেন করছে, তো এটাও কিন্তু আমাদের সেই সফট স্কিল ডেভেলপমেন্টের অংশ। তো এটাও কিন্তু আমাদের হেল্প করবে। তো এইভাবে যদি আমরা নিজেদেরকে এঙ্গেজ রাখি, লেখাপড়া, অ্যাসাইনমেন্ট করা, পরীক্ষা দেওয়া, সাথে আরো অন্যান্য যে স্কিল গুলা ডেভেলপ করার জন্য, নিজের যে প্যাশন বা গুড হ্যাবিট গুলা গ্রো করার জন্য, তাহলে কিন্তু আমাদের লং রানে আমাদের অনেক কাজে লাগবে এবং এটা সাহায্য করবে আমাদেরকে। এবং নেক্সট জেনারেশন, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আপনি যেটা বললেন যে নিউ নর্মাল, যেটা নিউ নর্মাল কিন্তু ব্ল্যান্ডেড কমিউনিটি আসতেছে, লার্নিং ও ব্ল্যান্ডেড হয়ে যাচ্ছে, হাইব্রিড কাইন্ড অফ ইনসাইড ক্লাসরুম এন্ড অনলাইন, ইভেন জবও হয়তো দুইটাই হয়ে যাবে, ওয়ার্ক ফ্রম হোম প্লাস অফিস। সো এটা কিন্তু ব্ল্যান্ডেড কমিউনিকেশন আসছে। So আমরা যদি নিজেদেরকে মেন্টালি এবং টেকনোলজি ওয়াইজ যদি প্রিপেয়ার করতে পারি এই বন্ধের মধ্যে, তাহলে আমাদের কিন্তু এটা অনেক কাজে লাগবে এবং সাহায্য করবে আমাদেরকে ফিউচারে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত চমৎকার ভাবে আমাদেরকে আজকে পুরো সেশনটা আয়োজন করানোর জন্য, এবং সেই সাথে হচ্ছে আপনার যে নলেজ ছিল সেখান থেকে হয়তো আমাদের স্টুডেন্টরা অনেকে অনেক কিছু জানতে পেরেছেন, নতুন অনেক কিছু আপনার থেকে শিখতে পেরেছেন। সেজন্য বাংলাদেশ ইনোভেশন ফোরাম আপনার প্রতি কৃতজ্ঞ, এবং সেই সাথে হচ্ছে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ ইনশাল্লাহ ভেরি আমরা মাচ, থ্যাংক কখনো ইউ যদি এভরিবডি। আবার ফিজিক্যালি কোনো প্রোগ্রাম করি, এআইবি তো আমাদের সাথে সবসময় থাকে, আপনি আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করে আসছেন। আমরা ফিজিক্যাল প্রোগ্রাম গুলোতে ইনশাল্লাহ আপনার থেকে আরো বেশি শুনতে পারবো। সেই পর্যন্ত স্যার শিওর ভালো শিওর, থাকবেন। দ্যাট উইল বি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। তো দর্শক, আজকে আমাদের সেশনটি আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে আমাদের আব্দুর রহমান স্যার তিনি খুব সুন্দরভাবে আপনাদেরকে আজকে বুঝিয়েছেন যে আসলে সফট স্কিল কিভাবে আপনাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। তো আমাদের পরবর্তী প্রোগ্রাম কিন্তু আগামীকাল সন্ধ্যা 6টায় আবার কোনো একটি টপিক নিয়ে আলোচনা হবে। সেখানের তথ্যগুলো আপনারা আমাদের ইভেন্ট পেজের মধ্যে পেয়ে যাবেন। সেই টপিকেও আপনারা অংশগ্রহণ করবেন। সেই সাথে কিন্তু আমাদের আর মাত্র 2টি সেশন বাকি রয়েছে। আমরা কিন্তু টানা 64 দিন যে প্রোগ্রামটা গত 13 অক্টোবরে শুরু করেছিলাম, সেটা কিন্তু দেখতে দেখতে আজকে 62তম দিন, এবং আমাদের আর মাত্র 2টা সেশন। এই 2টা সেশন আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে রাফেল ড্র হুইলটি দেখতে পাচ্ছি। সো আমি আমাদের টিমকে অনুরোধ করব রাফেল ড্রটি স্পিনটি ঘোরানোর জন্য।
সেই সাথে বলে রাখি আমাদের র্যাফেল ড্রটি কিন্তু একটি সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, এতে কিন্তু আমাদের কর্তৃপক্ষের কোনো হাত নেই, ইভেন আমাদের ফোরামেরও কোনো হাত নেই। আমরা অলরেডি আমাদের উইনার পেয়ে গিয়েছি, যার লাস্টে হচ্ছে 217 লাস্ট ডিজিট। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমাদের 16ই ডিসেম্বরের পর থেকে আপনাদের সাথে পর্যায়ক্রমে সবার সাথে যোগাযোগ করা হবে এবং আপনাদের গিফট আপনাদের কুরিয়ারে পৌঁছে দেওয়া হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। সেই সাথে আমাদের স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে আপনারা সার্টিফিকেট লিংক কিন্তু দেখতে পাচ্ছেন এবং সার্টিফিকেট লিংকটি থেকে আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোডও করতে পারবেন আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে। সেই সাথে আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলেই কিন্তু আপনারা এই সার্টিফিকেটটা শেয়ার করতে পারবেন। আর আমাদের প্রতিটি সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন, কারণ হচ্ছে এক্সট্রা কারিকুলারের দিক থেকে কিন্তু এই সার্টিফিকেট গুলো আপনার সিভিতে একটি আলাদা একটি ভ্যালু অ্যাড করবে। তো সেই জন্য আপনারা এটা সংরক্ষণ করে রাখবেন এবং আমাদের আপনাদের ফেসবুক প্রোফাইলে এই সার্টিফিকেটটা শেয়ার করবেন। তো আগামীকাল আমাদের ঠিক সন্ধ্যা 6টায় আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে সেই প্রোগ্রামের আমি মোহাম্মদ শহীদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাস্ক পরিধান করবেন এবং করোনার এই সময় আপনারা সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ।